যে আমি যে লিঙ্কটা দিছি না আপনাদেরকে, এই যে এই লিঙ্কে যে এটা যা জিরো করে দিবেন, হয়তো এইটা প্রথমে এই থাকবে, প্রথমে এটা আপনি জিরো করে দিবেন, তাই না? জিরো করার পরে জাস্ট যে কোনো একটা চুজ করে নিয়েন আপনি, আমি এইটাই নেই। এইখানে আসার পরে মজার বিষয়টা দেখেন, এইখানে আসার পরে আমি কি করব দেখেন, আপনাদের গত ক্লাসে প্র্যাকটিস করছেন, এই দেখেন আপনার যে অ্যাকাউন্টটা আগে খোলা থাকবে সেই জিমেলটা অটো চলে আসবে, যদি না আসে তাহলে দেওয়ার জায়গা থাকবে, আপনি দিতে পারবেন। এই এই যে আমার, এই যে আপনাদেরকে বলছিলাম না যে আপনি যখন ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আপনাদের সাথে অ্যাড করবেন তখন এইভাবে অনেক দেখাবে, দেখছেন আমার কত অ্যাকাউন্ট না, এগুলো কিন্তু মেন নাই একটারও, সব এইখানে আপনার ওইটা থাকবে, হ্যাঁ থাকবে। আপনি এইখানে দেওয়ার পরে যত অ্যাকাউন্ট শো করবে, এই যে ক্রিয়েট এ নিউ কোম্পানি এইটাতে যাবে, প্রথমে ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে আপনি 1 মান্থ ফ্রি করে দিবেন, দেওয়ার পরে একটা পেরোল যে কোনো একটা অ্যাড করে নেবেন, করার পরে এই নিচে এসে ক্রিয়েট নিউ কোম্পানি করবেন। হ্যাঁ এই যে আমার এটা কাজ চলছে, এই যে হয়ে গেল, দেখছেন? না এটা ক্লায়েন্ট ভার্সন করলাম আমি, হলো ইউকের HMRC থাকা মানে বুঝতে হবে এটা ইউকের লিঙ্ক, ঠিক আছে? এটা আমি আর আমরা যাই, আমি নাম দিয়ে দিই, ওই যে পোস্ট কোড অনেক সময় চাই, সেটা ইয়ে থেকে সার্চ দিয়ে একটা কোড নিয়ে নেবেন। হ্যাঁ 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 ওটা ওই অনেক সময় চাই, হ্যাঁ নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে। যেখানে স্কিপ করার সুযোগ থাকবে স্কিপ করবেন। আমাদের ওই, আমি বলি আমাদের এইখানে অন্যান্য, আপনি যখন কোনো কাজ পাবেন মানে ভালো শিখতে যাবেন, সেখানে ম্যাক্সিমাম সময় দেখা যাবে ওই রিলেটেড, আপনার যখন ইন্টারভিউ হবে, হ্যাঁ ম্যাক্সিমাম কোশ্চিন করে যে আপনি USA বা UK এদের ট্যাক্স সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা। আমি একটা কথা বলি, ক্লায়েন্ট এই কুইক বুকটা এত কঠিন কিছু না, কঠিন না কিনা অনেক, এ কিন্তু অনেক কঠিন না, কিন্তু সমস্যাটা হলো ওরা যেখানে যখন পারবে না, ওরা এটা স্কিপ করা, হ্যাঁ ওরা যখন পারবে না তখনই কিন্তু আপনাকে হায়ার করবে, তো ট্যাক্সটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আমি নিজেই শেখার জন্য খুব সার্চিং দিচ্ছি, কেন দিচ্ছি জানেন? কারণ এই UK বা USA কীভাবে একজন ক্লায়েন্টের, যেমন আমাদের দেশে NBR, ওদের সফটওয়্যারে আমরা যারা অনলাইনে এবার ট্যাক্স সাবমিট করলাম, আমি এবার অনলাইনে সাবমিট করছি, তো এই সিস্টেম বাংলাদেশে, হ্যাঁ এই সিস্টেম তো ওদের দেশে আরও অনেক আগে, তাই না? এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা এইটা জিজ্ঞেস করে যে আপনি কি আমার এই ইন্ডিভিজুয়াল ট্যাক্সটা সাবমিট করে দিতে পারবেন, সে এইটা আমি কেন ধরতে পারতেছেন কিনা দেখেন, আমি কয়েকটা ইন্টারভিউ দিছি, ম্যাক্সিমাম সময় এই কোশ্চিনের, ইভেন আপনি যদি কারোর আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে দেখবেন যে এই যতই জব পোস্ট হোক, হওয়ার পর ওখানে বলে যে ওই দেশের ট্যাক্স সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা, বিষয়টা বুঝছেন?
এবং মনে করেন এটা একটা এক্সট্রা আপনার বেনিফিট, ঠিক আছে না? একটা ছেলে যদি নর্মাল এমবিএ বিবিএ করার পরে বিআইবিএন থেকে যদি একটা আরেকটা কোর্স করে, তাহলে এটা হেল্পফুল হয় না? মানে প্রফেশনাল যে সার্টিফিকেটগুলো আছে এগুলো কিন্তু অনেক, এগুলো কিন্তু অনেক হেল্পফুল হয়। হ্যাঁ, সেদিক থেকে আমার মনে হয় যদি আপনার কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ট্যাক্স রিলেটেড কাজ শিখবেন তাহলে যোগাযোগ করেন। মানে আমি নিজেও শিখবো। হ্যাঁ, আমার এক সিনিয়র ভাই আছে, তার সাথে আলাপ হচ্ছে আমার। উনি মানে উনি এই সিএ কমপ্লিট করা মোস্ট, এবং পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে। তো ভাইয়া আমাকে বলছে, আমি বললাম আমিও তো আমি অনেক দিন ধরেই চেষ্টা করতেছি যার কাছ থেকে শেখা যাবে। ভালো, কারণ আপনি যদি খেয়াল করেন এই আপওয়ার্ক বা ফাইবারে, হ্যাঁ, মনে করেন আপনাকে একজন রিয়েল ইস্টেট বিজনেস যার আছে সে আপনার কাজ দিল, দেওয়ার পরে বলল যে ঠিক আছে তুমি তো আমার প্রফিট লস করে দিছো, তো তুমি কি আমার এইটা, আমার তো ওদের তো প্রত্যেকটাই কোম্পানি থাকে, এলএলসি বলেন বা যে ইয়ে থাকে আমাদের দেশে যেমন লিমিটেড কোম্পানি, ওদেরও তো কিন্তু কোনো না কোনো জায়গায় হয় ট্রেডারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে। ওরা অনেক সময় বলে যে এইটা তুমি আমার, আমাদের দেশে যেমন এনবিআর, ওদের দেশে ইউএসএ বলে আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম, তুমি কি আমার এই এই ট্যাক্সটা আমার এই আইআরএসে কি সাবমিট করে দিতে পারবা? যদি এইটা করতে হলে তাহলে আপনাকে ওই বিষয়টা জানতে হবে, তাই না? যেমন আমি একজন ক্লায়েন্ট আমাকে প্রথমে বলল যে আপনি, ও দীর্ঘদিন ইউকেতে থাকে, ও দীর্ঘদিন ও সফটওয়্যার কোম্পানি এটা, তো আমাকে 2023 থেকে ওদের প্রফিট লস করে দিতে বললো। করার পরে ফাইনালি এসে বললো যে আমাদের তো এটা কোম্পানি হিসাবে সাবমিট করতে হবে, আমাদের যেমন কি আরজিএসসি আছে না, রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি, কোম্পানির সমস্ত তথ্য তো ওইখানেই সাবমিট করতে হয় না? ও আমাকে এই কোশ্চেন করলো যে তুমি যদি আমার এটা করে দাও, এবং বেশ ভালো টাকা দিতে চাইছে, $500 দিব, তুমি দেখো এটা পারো কিনা। ও তাড়াহুড়া করতেছিল কেন? ও হলো অলরেডি 2-3 বছর এটা করেনি। আমার মনে হয় ও কোনো আইনের কোনো ঝামেলায় পড়ে গেছে ওই দেশে। তো এইটা বলার পরে আমি জানি না, তো আমি আসলে এটা নিয়ে কখনো ট্যাক্স নেই তো, আর আমরা তো এক দেশে বসে আর এক দেশে ট্যাক্স করতে, তারপরে আমি ওদেরকে বলা হয় এইচএমআরসি। হ্যাঁ, এইচএম আমাদের এনবিআর, ওদের ইউকেটাকে বলা হয় এইচএমআরসি। হ্যাঁ, তা আমি এবার ওই বিভিন্ন ভিডিও ইত্যাদি ইত্যাদি দেখা নিয়ে শুরু করলাম। আমার যিনি বস তার সাথে আলাপ করলাম, ভাইয়া বললো যে এইটা আমরা করতে পারি না, ওইখানকার লয়ার পারবো। হ্যাঁ, তা বললাম না, একটা তো সিস্টেম থাকা উচিত। পরে আমি দেখলাম ঠিকই আছে, ওইটা অনেক করা যাবে। আমি ওদের ওই এইচএমআরসিতে আমি এটা সাবমিট করব, সেইটার একটা অ্যাকাউন্ট ওদেরকে সাবমিট করলাম। আমার একটা অ্যাকাউন্ট দেন, যার ফলে মনে করেন আমি একটা জায়গায় যদি আপনার কোনো কিছু সাবমিট করতে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে না, আমিও এইচএমআরসিতে অ্যাকাউন্টের জন্য একটা অ্যাপ্লাই করলাম। ওরা আমাকে 1 মাস পরে সময় দিল যে এইটা আমরা 1 মাস পরে তোমার, ওর আইডি পাসওয়ার্ড আছে তো, ওর সব, কিন্তু ও বলতেছে, আমি আইনে বুঝলাম, ও আমাকে বলতেছে আপনি সাবমিট করে দেন। আমার মনে হয় ওর কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ, ওর ওই কোম্পানিতে ওর আইডি পাসওয়ার্ড, কিন্তু ও হয়তো কিছু বুঝতেছে না, অনেক সময় থাকে না, সবাই তো আর এইটা নিয়ে হ্যাঁ, আমি ওইটা অ্যাপ্লাই করছিলাম, বুঝছেন? না, করা যাবে না। পরবর্তীতে আমার সর্বোচ্চ যেখানে যত জায়গা বিভিন্ন ভিডিও দেখা করার পরে আমি একটা থিঙ্কিং বুঝলাম, হলো কোম্পানির ওইটা করতে হলে ওইখানকার লোক লাগবে, ইন্ডিভিজুয়ালটা করা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এইটাও আমার প্রপার নলেজ নাই, আমি ফ্র্যাঙ্কলি একটা কিছু জানি না, সেটা বলতে তো আর সমস্যা নাই। আমি এইটাও কিন্তু আমি প্রপার জানি না যে কিভাবে যাব, কি করব, কোন ওয়েতে গেলে কি হবে। এর জন্য মানে মূলত একটা কোর্স করার চিন্তা ভাবনা করতেছি। আপনারা যদি কেউ এইটা শেখার পরে ইন্টারেস্ট হন, কারণ আমি এখন রিয়েলাইজ করতেছি এটা দরকার। কারণ আমি যখন আপওয়ার্কে বিভিন্ন পোস্ট দেখতেছি, সেখানে অ্যানালাইসিস করে দেখছি ম্যাক্সিমাম সময়ই বলছে যে আপনি এই ট্যাক্স সাবমিট করা, ট্যাক্সটা জানেন কি না, এরকম কথা বলছে।
সো এই, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কি আপনি ট্যাক্সটা যদি বলেন হ্যাঁ আমি জানি, তাহলে আপনি এইটার পাশাপাশি ওইটাও তো আপনি আর একজন অ্যাকাউন্টসের লোক, তো তাকে তো ট্যাক্সের টাকাও জমা দিতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কাজ তাদের সাথে রিমোটলি জব করেন, তাহলে আপনাকে ওটা সাবমিট করতে হবে না। আমি এইটা বলতেছি। যাই হোক, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকে, না আমি ওদের অনলাইনে করব, এই কোর্সের সাথে আপনাদের কোর্সের সাথে কোনো এইখানে আমি ডিটেলস এখনো বলেনি। তো ওরা বলতেছিল যে মানে যে আবার এইগুলো অর্গানাইজ করতেছে সে আবার আমার কাছে। তা আমি বললাম যে ভাইয়া এগুলার কি হবে। ও বলার আগেই আমি নিজেই কয়েকবার বিভিন্ন জায়গায় এই ঢাকার ভিতরে মানে বাংলাদেশের যারা টপ ক্লাসের থাকে না আপওয়ার্কে, তারাও বিষয়টা আমাকে বলেনি যে না এটাই ভাবে হয় না, কিন্তু আমার তো শেখা লাগবে। এটা হয় না আমি ভাবছি আমাকে তো শেখা দরকার। পরবর্তীতে আমি ইউএসও যোগাযোগ করছি, মানে আমার তো ক্লায়েন্ট আছে, হ্যাঁ, তো ওরাও বলে যে আপনি এইটা জানলে পরে আপনার জন্য যে এইগুলা, তাই অডিট করে তাহলে তো ভালো বলতে পারবে এটা নিয়ে। হ্যাঁ, ওইখানেই আছে, বুঝছেন এই জিনিসগুলা। হ্যাঁ 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 হুম, 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 ও আচ্ছা, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, না ও আমাকে বলছিল কি, আমাকে বলছে যে আপনি শুধু আমাকে সাজায় দেন, হ্যাঁ। আমি সাজানোর পরে ওকে বললাম যে আমি তো তোমার এটা সাবমিট করতে পারবো না, তুমি এই তথ্যটা তোমার ওইখানকার যে সিপিএ আছে তাকে দাও, দিয়ে তাকে যাচাই করে তারপরে ওরা কিছু একটা পরে করছে, হ্যাঁ। কি- কিন্তু ওরা কিন্তু আমার আমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে আমার টাকা দিয়ে দিছে, মানে ইয়ে করে, হ্যাঁ। তো আমি বলতে চাচ্ছি যে যেমন এই যে কোম্পানির এইটা অন্তত আপনি কিছু জানলেও তো বলতে পারবেন, অন্তত এই আপনার সিপিএ হোল্ডারকে দেওয়ার মতো করে তো প্রিপেয়ার করে দিতে পারবেন, তাই না? এখন ওইখানে কোম্পানি হাউসের অ্যাকাউন্ট খুলতে মানে আমাদের যেমন আরজিএস, হ্যাঁ, ওদের ইন্ডিভিজুয়াল বিভিন্ন বিষয়গুলো আপনি যদি ইন্টারভিউ সময় না বলতে পারেন তাহলে তো না। আরেকটা সিদ্ধান্ত বলতে ওই দেশের কিছু, না এটা আমি এইটার বিষয় বলি, থাকলে এখন তো সফটওয়্যারগুলো অটো ক্যালকুলেশন করে। আগে আমাদের এই যে আমরা এইবারই প্রথম ইয়ে দিলাম না, ওই যে অনলাইনে দিলাম, আমার তো আর ওই হিসাব করতে হয়নি, আমি ডাটাগুলো দিচ্ছি অটোই করে নিছে। ওদের দেশও এমন, ওই জাস্ট আপনার ডাটাটা যদি সঠিক ইনপুট দিতে পারেন সব কিছু মিলায়ে, তাহলে ওই সফটওয়্যার অটো ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু আমি বলতে চাচ্ছি আপনি যদি কিছু শিখেন তাহলে আপনি আগাই যাবেন না। কিছু যে আপনি এই প্রতিষ্ঠানে আছেন, সেম কাজ যদি আবার ওই প্রতিষ্ঠানে যে করেন তাও কিছু পার্থক্য পাবেন, তাই না? ভাইয়া কি আপনি আজকে আমাদের সাথে নতুন? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো হলো। আপনি তো আমাদের কথা তো ধরতে পারবেন না, আমরা তো আজকে 4 নম্বর ক্লাসে আছি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, মানে কোনো জানার যদি থাকে আমাদেরকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। না কিছু আপনার নতুন আসছেন? ও হ্যাঁ, ওদের নেক্সট আপনার আপনার কিছু কোশ্চিন আছে যে মানে এই যে কোর্সে আসছেন, ভর্তি হবেন, মানে আপনার ভিতরে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা এইটা ঠিক আছে, আমি বলি। আপনার এই ঢাকার ভিতরে যেগুলো স্বনামধন্য যে ফিনটেক বলেন,
তারপরে হলো প্রোডাক্ট ট্রাস্ট বলেন, মানে এরা যারা আছে এরা মনে হয় এখন 20-25-এর নিচে করে না, আমি যতদূর জানি। এখন এই জিনিসগুলা নিয়ে কোর্স কেন কম? আমার কাছে মনে হচ্ছে যে এরা নতুন শুরু করছে এইটা। এই এখন আরেকটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে কি আমরা কিছু কম পাবো কিনা? হ্যাঁ, হ্যাঁ, জি, লেখে, হ্যাঁ, মানে না না না, ঠিক আছে আপনি যেটা বলছেন। হুম, ওরা নতুন, পাশাপাশি কোর্স সম্বন্ধে ওদের এরকম আইডিয়া নাই কিছু কিছু প্রতি, আর ওরা তো আমরা এই লেভেলে যাচ্ছি, কিন্তু আপনি আপনি এখান থেকে কোর্স করে যাওয়ার পরে আপনি ওই প্রতিষ্ঠানের যে স্টুডেন্ট ক্লাস করছে তাদের সাথে নিয়ে বসে আপনি এক জায়গায় হতে পারেন, দেখতে পারবেন যে আপনি যে অল্প টাকায় শিখছেন আপনি কম শিখেন না। জি, জি, অনেক 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 এগুলো নিয়ে। আপনার ওই এখন এখন তো জব করছেন না, জব থেকে যদি বেরোয় আসতে চান সেটা তাহলে এইটার প্রতি ভালোবাসাটা আবার বেশি থাকে। আমরা আমরা যারা চাকরি করি আর এইটা করি ওই ভালোবাসাটা অনেক দিনের আমাদের থাকে না। 100% সার্ভার। আমি আসলে আমি আপওয়ার্কের কিছু দেখাতে চাচ্ছিলাম, ওদের সাথে আমি আজকে গল্প করলাম। ওদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি আমার ল্যাপটপটা নিয়ে আসবো, ওইখানে আপওয়ার্কের আমি দেখাতে পারতাম যে আপনার মানে আমরা যারা এইখানে ইনভলভ আছি সেখানে আপনাকে পুরো পিকচারটা দেখা দিতে পারতাম। যেমন আজকে আমি একটু বলি আপনাকে, যেহেতু আপনি নতুন আসছেন, পৃথিবীর ভিতরে 200-র উপরে এই রিলেটেড ইআরপি সফটওয়্যার বলে এটাকে, তাই না? এই রিলেটেড সফটওয়্যার আছে সেখানে। কুইকবুকটা হলো ইউএসএর ওদের হেডকোয়ার্টার। কুইকবুক সারা পৃথিবীর ভিতরে প্রায় সাড়ে তিন কোটি মতো সাবস্ক্রাইব আছে, 3.5 কোটি। জেরোটা আছে হলো 45 বা 60 লাখ, ওদের 3.5 কোটি। আর জেরোটা হলো এদের মূল নিউজিল্যান্ড, আর এরা ইউরোপ বেস। ইভেন এখানে আপনার টোটাল মিলিয়ে যে কত জব পোস্ট হচ্ছে, প্রচুর জব পোস্ট হচ্ছে, বাট আমরা যখন ইন্টারভিউ দেই বা আমাদের স্টুডেন্ট বা আমরা ইন্টারভিউ দেন, আমরা ওই মনে করেন 1-2 মাস শেখার পরেই মনে করি যে আমার এখান থেকে কিছু দরকার। বাট আপনি যখন ইন্টারভিউতে যাবেন তাকে স্যাটিসফাই করার মতো আপনার ভিতরে তো কিছু থাকতে হবে না? এখন এই জিনিসগুলো আমরা আমরা ম্যাক্সিমামই এই জিনিসটা কমে থাকি, ওই কারণে আমরা পিছাই যাই। এই 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 ল্যাঙ্গুয়েজটা আরও বড় ফ্যাক্টর। হ্যাঁ, এই জিনিসগুলো সব মানে, তবে এইটা আস্তে আস্তে আরেকটা মজার বিষয়টা হলো, আমি ওদের সাথে আজকে আলাপ করছিলাম, বাংলাদেশে আপনি আজকে বিডি জব, লিঙ্কডইন, এখানে সার্চ দেন কুইকবুক, দেখবেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এখন এই কুইকবুক জেরো প্রিফারেন্স করছে। আপনি যেহেতু এই সেক্টর আছে দেখবেন যে আপনার সার্চ দিলে এই রিলেটেড বলে। স্মল মিডিয়ামে, বড়রা তো ওরা নিজেরা কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করে, বিজনেস সফটওয়্যার ইউজ করে। এই যে জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে, আমার তো মনে হয় ফিউচার আমি খারাপ দেখি না, তাই না? আচ্ছা, আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব। থাকেন আপনি আপনি থাকতে পারেন, সমস্যা নেই। আপনি থাকতে পারেন, আপনার কোনো কোশ্চিন থাকলে আপনি করেন, কোনো সমস্যা নাই। আমরা আপনি মানে করতে পারেন, কোনো সময় আমরা আপনি। আচ্ছা, আমরা আজকে ব্যাংক রিকনসিলিয়েশনটা দেখি, যেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কথা বললাম।
ব্যাংক রিকনসিলিয়েশনের ক্ষেত্রে আমি একটু জিনিস আপনাদেরকে দেখাই। সেটা হলো প্রথমত ক্লায়েন্ট কিন্তু বাইরের দেশে ম্যাক্সিমাম সময় ওরা ব্যাংক রিলেটেড কাজই হয়। ওরা প্রতিদিনের কাজগুলা যদি ওরা $5 ইউজ করে, সেটা হয় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে এই রিলেটেড, ক্যাশটা খুব কম ইউজ করে। সেই হিসাবে ম্যাক্সিমাম সময় ওরা আপনাকে ব্যাংক স্টেটমেন্টটাই দেয়, দিয়ে বলবে যে আমার ব্যাংকে এই টাকা মিসম্যাচ হচ্ছে আমার কুইক বুকের সাথে, তুমি এইটা মিলায় দাও, ম্যাচ করে দাও। কোন জায়গায় কোন, আমরা তো ব্যাংক রিকনসিলিয়েশন তো বুঝি, আমরা প্রতিষ্ঠানে হয়তো কোনো চেক ইস্যু করছে এখনও টাকা তুলে নাই, বিভিন্ন কোনো খরচ হয়তো ইনপুট দেই নাই, তার মানে এইটা মিলাই দিতে পারে। আর এই কাজগুলাই আপনাকে ফাইনালি করতে হবে। আপনি যদি নর্মাল এক্সপেন্স বা ইনকাম পোস্টিং দেওয়ার পরও সব কিছু কোথায় আলটিমেটলি এই ব্যাংকেই তো হিট করবে, যে যে জিনিসগুলো ব্যাংকের সাথে রিলেটেড। এক্সপেন্স ক্যাশে করেন বা ব্যাংকের মাধ্যমে করেন, সেটা তো যাবে আলটিমেটলি কোথায় যাবে? ব্যাংকে যাবে, ব্যাংক রিকনসিলিয়েশনে যাবে না। এইটাকে আপনাকে মেলাতে হবে। ওই কারণে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা বুঝতেই হবে। এইটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু পুরোটা বন্ধ হয়ে যাবে। আর আমি খুব আস্তে যাব, প্রত্যেকটা বিষয়ে আপনাকে কোশ্চিন করতে হবে। না বুঝলে যত কোশ্চিন করবেন তত আরও শিখতে পারবো আমরা। তো আমি একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে আমি দেখাই, যে এখানে পেপাল আর বাংলাদেশে বিকাশ আছে না, একই জিনিস। পেপালটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, আর বাংলাদেশের বিকাশটা হ্যাঁ এই হ্যাঁ পেমেন্ট, ওইটাও এটা পেমেন্ট গেটওয়ে বিকাশটা, পেপালটা ইন্টারন্যাশনাল। মানে বিকাশের মাধ্যমে কি আমাদের টাকা আসে, ওইটার মাধ্যমে ওই ইয়েটা হয়। মানে যদি আপনি একই করতে চান। ডাউনলোডটা হচ্ছে কোথায় এটা? না, এটা নিয়ে একটু দেখি। হ্যাঁ, এটা ইউএসএর, হ্যাঁ পেনিয়ার। এইভাবে আমার কাছে একটা ব্যাংকের, এটা মোস্ট প্রবাবলি আছে, ইউএসএর ব্যাংক, প্রসপারিটি ব্যাংক। হ্যাঁ, এই ব্যাংকের এইভাবে স্টেটমেন্টগুলো আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পরে আপনাকে বলে দিবে যে আপনি ব্যাংক রিকনসিলিয়েশনটা করে দেন। এখন আমাদের কুইক বুকে এইটা সরাসরি আপলোড করার সুযোগ থাকে না, এইটাকে সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে, করে আপনাকে আপলোড করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন করতে হলে প্রথমে কিছু ধাপ আছে। প্রথমত স্টেটমেন্টটা দেখে আপনারা লিখে রাখতে পারেন বা বুঝতে পারেন। স্টেটমেন্টটা দেখে আপনাকে বুঝতে হবে ওপেনিং ব্যালেন্সটা কত। মানে প্রথম কাজ হবে এইটার ওপেনিং ব্যালেন্সটা আমার কত আছে, ক্লিয়ার? তারপরে ক্লোজিং ব্যালেন্সটা কত, ওপেনিং ব্যালেন্স কত, ক্লোজিং ব্যালেন্স কত, প্লাস কত টাকা জমা হয়েছে, কত টাকা মাইনাস হয়েছে, মানে ডেবিট হয়েছে কত টাকা, ক্রেডিট হয়েছে কত টাকা। পাশাপাশি আপনার এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে কুইক বুকে, এই মানে এই ব্যাংকের নামে। ক্লিয়ার বিষয়টা? 5টা আইটেম। প্রথমত আমার ওপেনিং ব্যালেন্সটা কত, আমার ক্লোজিং ব্যালেন্সটা কত, পাশাপাশি আমার কত টাকা উইথড্র হলো, কত টাকা ডিপোজিট হলো, এবং এই নামে আমার একটা ব্যাংকের এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। এই 5টা জিনিস আপনাকে স্টেটমেন্ট থেকে বের করতে হবে। মজার বিষয়টা হলো এক এক ব্যাংকের স্টেটমেন্ট এক এক রকম। কারণটা আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই বলতেছি, ওইখানে ডেবিট ক্রেডিট আছে। ইভেন আমি অনেক ওদের দেশে আরও অন্যান্য ব্যাংকের দেখছি যে মিলে না, মানে আমরা যেভাবে সহজে বুঝে যাই, কিন্তু এই জিনিসগুলো আপনাকে বিভিন্ন ওইতে বুঝতে হবে কোনগুলো উইথড্র হয়েছে আর কোনগুলা জমা হয়েছে।
এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কোনটা? এই যে এইটা বলছে আদার ডেবিট। ডেবিট মানে কি? ব্যাংকের টাকাগুলা এগুলা কি হয়েছে? উইথড্র হয়েছে। আর এই ক্রেডিট দেখি উপরে আছে কিনা, এই যে আদার্স ক্রেডিট, মানে এই দুইটা টাকা ক্রেডিট হয়েছে, জমা হয়েছে। ঠিক আছে, এইভাবে আপনাকে স্টাডি করতে হবে ব্যাংক স্টেটমেন্টটা। এখন আসেন তাহলে আমরা প্রথমত একটা করি, আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলি না, এইটা বাদ দিই না, এটা আগেরটা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার এক দেশের তথ্য আর এক দেশে যে হতেই পারে। ইউকেরে তো অনেকেই এই সফটওয়্যার ইউজ করতে পারে, আবার ইউএসএরটা জেরো ইউজ করতে হয়, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ সেটা, আর বাবা সেটা তো ওরা ম্যানুয়ালি রাখতে পারে, কুইক বুকে আমরা সেটা কিভাবে মিলাবো এটা দেখাবে। হ্যাঁ অবশ্যই থাকতে হবে, আমরা ওইটা দেখাচ্ছি আমি, মানে আপনি যত এইটুকু কি বুঝতে পারছেন এতক্ষণ যে কথাটা বললাম, এইটুকু তো সমস্যা নেই বড় ভাই, আপনি কিন্তু জিজ্ঞেস করেন। আচ্ছা এখন আসেন তাহলে পরে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি এই নামে, পাশাপাশি হলো আপনার এটাকে কনভার্ট করব সিএসভি ফাইলে। হ্যাঁ, আমরা একটু দেখি, চলেন যে আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি। এইগুলো কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট করতে হয় সেটা তো আমরা জানি না। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এই ট্রানজ্যাকশনের চার্ট অফ অ্যাকাউন্ট আমরা মনে হয় জানি আমরা কিভাবে, এর আগে চার্ট অফ অ্যাকাউন্ট তো আমরা ক্লাসে দেখাইছি না, কি নামে আছে এটা, পিআরওএস আরআইটি প্রসপারিটি ব্যাংক সিএইচএস। চেকিং অ্যাকাউন্ট বলতে আমাদের দেশে কারেন্ট অ্যাকাউন্ট যেটা, ওদের দেশে চেকিং অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আমরা কি দিব, কারেন্ট অ্যাসেট। আর এইটা আপনার যা আছে এটা নিয়ে সমস্যা নাই, এখানে যেগুলো তথ্য আছে এইগুলো পূরণ করলেও সমস্যা নাই, না করলেও নাই। আবার অনেক সময় যে ওপেনিং ব্যালেন্স আমাদের ওই যে ওইখানে বলছি না যে ওপেনিং ব্যালেন্সটা কত, এটা এইখানেও দেওয়া যায়, পাশাপাশি জার্নাল এন্ট্রিতে দেওয়া যায়। আমি সবসময় প্রিফার করি জার্নাল এন্ট্রিতে, তাই এইখানে দিয়ে ভেজাল করতে চাচ্ছি না। ক্লিয়ার, আমরা জার্নাল এন্ট্রিতে যাব। হ্যাঁ, ওইখানে অটো চলে যায়, সমস্যা নাই, আপনি এইখানে দিয়েও করতে পারবেন, পাশাপাশি জার্নাল এন্ট্রি দিয়েও করতে পারবেন। তো আমরা জার্নাল এন্ট্রি করবো পরে। হ্যাঁ, জার্নাল এন্ট্রি দিলে পরে আপনার, ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ না, আর আসবে না। আমি আপনাকে যে আমি একটা চার্ট অ্যাকাউন্ট খুললাম না, কিভাবে করতেছি দেখেন, এই সেভ আপনি যখন বিল করতে গেছেন এইটা আসছিল বারবার না, এই এই দেখেন এটা কিভাবে করতে, ধরেন আমি এক্সপেন্সে যাই, এক্সপেন্সে যে এক্সপেন্সে যাওয়ার পরে এই যে এইখানে না, এইখানে অটো আনডিপোজিট ফান্ড চলে আসছিল, আর এই যে আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আপনি আগে তো সিলেক্ট করতে হবে, এই আনডিপোজিট ফান্ডটা অটো ওখানে চলে আসে, আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন। আপনি যখনই এটা করবেন, এটা আপনার আনডিপোজিট ফান্ডটা অটো চলে আসছে না, এইখানে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। ব্যাংকের নামটা নাও আসতে পারে, কুইক বুক অটো হয়তো ওইটাকে নিচ্ছে, আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন আপনার। হ্যাঁ, এমন হতে পারে, এমন হতে পারে আপনার 5টা অ্যাকাউন্টও থাকতে পারে না ব্যাংকের। এখন এই টাকাটা আপনি কোন ব্যাংকে জমা দেবেন, তাহলে আপনাকে সিলেক্ট করে দিতে হবে না। এখন না, এইটা হবে না, ওইটার নামে চার্ট অফ অ্যাকাউন্ট খুলছেন আপনি, চার্ট অফ অ্যাকাউন্ট খুললে তো অবশ্যই এখানে আসতে হবে, আপনার পিসিটা রেজিস্টার দিয়ে। এইটা এইটা হওয়ার সুযোগ নাই যে ও আসবে না। হ্যাঁ
আচ্ছা, এখন আমরা আমরা এই যে পিডিএফ মোটামুটি আমরা চার্ট অফ অ্যাকাউন্ট খুলছি, এখন কি করব, এই পিডিএফটাকে আমরা সিএসভি ফাইলে করা। এর জন্য অনলাইনে অনেক আছে, জাস্ট আপনি গুগলে সার্চ দেন পিডিএফ কনভার্ট টু কি এক্সেল। আমরা প্রথমে এক্সেলে করব, তারপরে সিএসভি ফাইলে করব। তাতে লাভটা কি হবে জানেন, আপনি যদি সরাসরি সিএসভিতে অনেক সময় ডাটাগুলো মিসম্যাচিং হতে পারে। আমরা প্রথমে এক্সেলে নেওয়ার পর ওইটা তো সহজেই আমরা ওটাকে সিএসভি ফাইলে কনভার্ট করতে পারবো। ওইটা দেখাচ্ছি, ওইটা দেখাচ্ছি, হ্যাঁ আমি ওইটা দেখাচ্ছি। এই হ্যাঁ হ্যাঁ কম, ওইটা একটা ইয়ার এটা কি চাচ্ছে বাস, এগুলো দেখাচ্ছি। তাহলে আমি কোনটা করব, এই প্রথমটাই নেই, কনভার্টেড পিডিএফ টু এক্সেল। বরং এটা জাস্ট সার্চ দিতে হবে, হ্যাঁ এটা নিয়ে, এই যে আমার এটা, তাই না স্টেটমেন্ট তো এটাই, এটা হ্যাঁ এই দেখেন অটো চলে আসছে। আমরা এইটাকে ডাউনলোড, অনেক সময় বলি এরা ফ্রি কাজ করি তো আমরা, একটা দুইটা দেওয়ার পর ওইটা ওই সফটওয়্যারটা আর কাজ করে না, পরে আরেকটা দিয়ে করতে হবে, হ্যাঁ এই মানে একটা না একটা হবেই। কিন্তু আমরা তো ফ্রি ইউজ করি, যদি আপনি আবার টাকা পয়সা দিয়ে কিনে করেন তাহলে আর এত ঝামেলা করবে না। অনেকটাই মোটামুটি ভালো, আমি এইগুলা নিয়েই করি। আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে করেন আপনি সেটা দিয়ে করবেন, ঠিক আছে। তো আমরা যাই এখন, ওই যেটা আমরা ডাউনলোড করলাম, আমার এগুলো যাচ্ছে কোথায়, এখানে আসবে না, নিচের দিকে চলে, ডেট ওয়াইজ আসবে না, কোথায়, এখানে এই রাইট ক্লিক করব, এখানে জিনিসগুলো যাচ্ছে। আচ্ছা না, এই যে আমার ইয়েটা ডাউনলোডে থাকবে না, আচ্ছা দেখি তো এটা যাচ্ছে কোথায়। না না একটু একটু একটু, এটা হলো আমরা করলাম কোথায় কনভার্টটা, এইখানে না, এটা আপাতত সেভ করি না, যাচ্ছে তো এখানে। এখন এটা কোথায় আছে, এখানে দেখাচ্ছে না, এই যে এখন আসছে টুডে, কিন্তু আমরা ইয়ে পাচ্ছি না কেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু ইয়ে করে ইয়েতে রাখি, ডেস্কটপে রাখি না, ডেস্কটপে আমার এখানে তো ইয়ে আছে, এইখানে রাখি। আচ্ছা এইখানে মজার বিষয়টা হলো, কুইকবুক আর জেরো বলেন, প্রত্যেক, আমি এর আগেও বলছি আপনাদেরকে যে প্রত্যেকটা সফটওয়্যারের নিজস্ব যে প্যারামিটার আছে বা যেভাবে ওরা নেবে তার বাড়ি তো আপনি দিতে পারবেন না। যেমন আমরা অনেক কাস্টমার আপলোড করছি, ইনভয়েস আপলোড করছি, ওদের ফরম্যাটে রেখে তাই করছি না, ঠিক তেমনি এইটাকে আপনারাও কুইকবুক তিনটা কলামে নেবে, চারটা কলমে নেয়, তিনটা কলম কি কি থাকবে, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। আরেকটা নেয়, অনেক সময় অ্যামাউন্টটাকে দুই ভাগে ভাগ করা যায়, ডেবিট, ক্রেডিট, কিন্তু আমরা তিনটাতে রাখবো। তিনটাতে রাখবো কিভাবে, ডেট, ডেসক্রিপশন আর অ্যামাউন্ট। অ্যামাউন্টটা যেটা টাকাটা উইথড্র করবে সেটা আমরা মাইনাস হিসেবে দেখাবো, আর ডিপোজিটটাকে জাস্ট প্লাস লেখা দেওয়া তো লাগবে না, ওই অ্যামাউন্টটা ওইভাবে রেখে দেবো। আচ্ছা আমার কথা বুঝছেন নাই কি বললাম? কুইকবুক তিনটা, আমরা চারটা বাদ দেন, আমরা চারটা মাথায় নিলে সমস্যা, তিনটা কলামে নেবে, সেটা হলো ডেট,
ডেসক্রিপশন অ্যামাউন্টটা কি হবে টোটাল, হ্যাঁ প্লাস আর মাইনাস, এগুলো তো আমরা বুঝবো। এর বাইরে কোনো কলাম থাকলে তারা নিবে না, আপনি কোনো দিনে আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা যাই, আমরা ওদের মতো করে আমরা সাজাই। তো এইখানে এইগুলো আপনি ডিলিট করে দেন, এইগুলা নিয়ে দেখি এখানে এগুলা এর উপরে করে রাইট ক্লিক করলে এগুলো কাট করলে এগুলো চলে যাবে। পাশাপাশি আমরা 3টা কলামের বেশি করতে পারবো না, এগুলো সব ডিলিট করে দেন। কিছু জিনিস থাকবে আমরা পরে ম্যানুয়ালে বসাতে পারবো, ওইটা আমি ম্যানুয়ালি বসাবো, ওটাকে প্লাস নিচের দিকে দিব, যে ক্রেডিট যেগুলো আছে না এটা আমরা এখানে দিয়ে দিব ওই ডেট অনুসারে করাবো, মানে আমরা ম্যানুয়ালি ওখান থেকে কপি করেও বসাতে পারবো। হ্যাঁ, আর আপনি ইচ্ছা করলে এটাকে এইভাবে রেখেও মিলাতে পারেন, সেটা আপনার ওইটা সমস্যা না হবে না। আচ্ছা, এইগুলা কিন্তু থাকলে নিবে না, কোনো পিকচার কোনো ইয়ে থাকলে নিবে না। এই যে অনেক কিছু আছে এগুলো রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকে, এখন কি হলো, এ বি সি এগুলো তো আমার রাখা যাবে না, কলাম তো আমি 3টার বেশি রাখতে পারবো না, এগুলো সব ডিলিট করে দিতে হবে। এই যে আমার ইয়েও ডিলিট হয়েছে, তার মানে এটা আমি করতে পারবো না, না? এবার ব্যাক করে নিয়ে আমি একটা একটা করে দেখি ডিলিট করি, এইটা ডিলিট করি। অনেকেই এটা করা যাবে না, এইটা নিয়ে আমরা একটু সরাই দিই দেখি। আপনারা অনেকেই এক্সেল ভালো জানেন, আমি জানি, নিজেদের মতো করে আগে বিষয়টা বুঝেন, বুঝার পরে নিজেদের মতো করে এটা করে। এইটা সিতে আছে না, তাহলে আমরা এইটা করে দিই, এইখানে করে দিই। এই যে হয়েছে না, তিনটা হয়েছে, এ বি সি, তাই না? এইখানে আরও কিছু এইখানে আছে, এগুলো নিতে হবে, আমরা কপি করি, এটা কপি ওইভাবে নিবে না। ডেট কত, এই পরের পেজে ছিল কিছু, তা আমরা একটা একটা করে ওইখানে নিয়ে যাই। সরি, এটা ডেট কত, এইটা যে এত বড়, ডেসক্রিপশনে কি আছে, আমি কি করতেছি আপনারা বুঝছেন? এটা কত, এটা হলো $60 না, এটা পরে দেখছি। তারপরে একটা কত আছে, ডেট 1/27/1/31। এখানে ফিগার খেয়াল করেন, এখানে ফিগার কয়টা, বাট আমার এখানে দেখাই কয়টা ডেসক্রিপশনে, তার মানে এইখানে কিন্তু ইয়ে আছে না, 3টা না। তার মানে আমাকে চলে যেতে হবে হলো আমার অরিজিনাল স্টেটমেন্টটাতে, যে আমরা দেখি ঘটনাটা কোথায় কি আছে। এই যে এইখানে একদম একটা নিচেই দেওয়া হয়নি না, এইটা এইটা ও আচ্ছা আচ্ছা, এইখানে মাঝখানে ছিল তাই না, এই যে ডেবিট, এই যে এইটা হবে না, এটা ডেটটা কবে হবে, এই দেখেন এই 27 তারিখে না, ফিগার মনে হয় একই না, আর এইখানে কি অবস্থা, 27, আরেকটা আছে 1/31। এইটা এইখানে ডেসক্রিপশনে কি আছে দেখি, 1/31-এ 23 তারিখেরটা দেওয়া হয়নি না,
আচ্ছা এইটা আমরা পরে দিচ্ছি, আপাতত 31-এরটা কপি করে নিই। 31-এরটা কপি করে নিই। হ্যাঁ, 3টা হয়েছে না, 23টা বাদ আছে, যে এখানে আমরা একটা ইনসার্ট করে এটা দিয়ে দিই না। তেইশেরটা যদি আমরা এটা কপি করি, ঠিক আছে না? এবার প্রথমটা যদি এখানে আবার কই ডেটটা 23 হবে না? এই প্রথমটা 60, পরের গুলো সব 20। সব এক জায়গায় সোজা করে দিই, ঠিক আছে। এখন হলো আমরা তো ক্রেডিটগুলো বসাতে হবে আমাদেরকে। ক্রেডিটেড কয়টা আছে? এগুলো তো সব ডেবিট আইটেম। এইখানে আছে এই যে আরেকটা, কিন্তু এই দেখেন চেক নাম্বার, ডেট, অ্যামাউন্ট, এইটা মানে কি? এই চেক দিয়ে টাকাটা তুলছে, উইথড্রল করছে, তাহলে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? এটা মাইনাস হবে। ডেটটা কবে আছে? 1/4, তার মিনিং হলো জানুয়ারির 4 তারিখে। তো আমরা ওই ডেটের ওখানে দিয়ে দিই। দেখেন এটা উইথড্রল, কত? 600 না? তারপর তার আর কি আছে এখানে? 1/13 আছে, এটা কিন্তু প্লাস মাইনেট। হ্যাঁ, 1/13 দেখি এটা কোথায় দিব আমি? এই যে এখানে, এটা হবে হলো 1/13। এইখানে আসবে আপনার 11 হবে এটা। এটা না? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমি এই ফিগারটা আমরা পরে কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের। আর একটা হলো 19, এটা হলো এইখানে আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি আপাতত বসাই নিচ্ছি। হ্যাঁ, তারপর ওইটাকে প্লাস মাইনাস করব। এইটার ফিগার কত আছে? সরি, কি হলো? 718.71, 718.71, ঠিক আছে। এখন ঘটনা হলো আমরা কি জানি, মোটামুটি আমরা বসাইছিলাম, তাই না? আমরা জানি যে যেগুলো উইথড্রল সেগুলো মাইনাস হবে, আর যেগুলো ডিপোজিট সেগুলো প্লাস থাকবে, প্লাস চিহ্ন দিতে হবে না। দেখেন আমরা তাহলে পরে সবগুলোকে একবারে মাইনাস করি, -1 দিয়ে জাস্ট গুণ করব। -1 যদি আমরা এইটাকে কপি করে এইটা ধরে রাইট ক্লিক করি, পেস্ট স্পেশাল, হ্যাঁ, এইখানে যে মাল্টিপ্লাই এইটা করি, সব মাইনাস হয়ে গেল, হয়েছে না? হ্যাঁ, এই যে -1 দিয়ে কপি করবেন, করে এইটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনার এই রাইট ক্লিক করবেন, করার পরে পেস্ট স্পেশাল, হ্যাঁ, এইখানে যাওয়ার পরেই যে মাল্টিপ্লাই মানে গুণ, ঠিক আছে। এবার এটা সরান, কিন্তু আমরা দুইটা ফিগার তো আমাকে প্লাস রাখতে হবে। কোনটা? এইটা না, 916, এটার আগে তো মাইনাস হবে না? হবে, এটা তো জমা, কথা বলেন, আর এইটাও তো জমা না। এইবার আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি যোগ বিয়োগ করে দেখি কি অবস্থা আসে। এই দুটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। এখন
এখন যদি আমি এটাকে যোগ বিয়োগ করি কি দেখাই 233 38 না, এটা মাইনাস। তার মানে আমি এবার স্টেটমেন্টে যাই, আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল 905 টাকা 49 পয়সা, এর থেকে 200 কত বাদ দিব, এটা 233 জি 905.49 মাইনাস ওইটা কত আমার, এটা 233.38 মাইনাস 233.38 672.11 ক্লোজিং ব্যালেন্স আছে এইটা, এই যে 672. তার মিনিং কি আমার ঠিক আছে। একটা কথা আমি বলি, আমার স্টুডেন্টগুলো যে ভুল করে, শুধু স্টুডেন্ট না, আমি তো শুধু একটা পেজ দিছি তাই না, আপনি ক্লায়েন্ট দিবে 2 বছরের 3 বছরের, ঠিক আছে, কখনো এই না মিলায়ে আপনি আপলোড দিবেন না। আগে মিলাতে হবে আমার ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে কিনা, তারপরে আপলোড দিবেন। কেউ যদি আপলোড দিয়ে দেন তখন কিন্তু আপনি আর মিলাতে পারবেন না, মানে ফার্স্ট টাইমে মিলানো কঠিন হবে, তখন আপনি এলোমেলো হয়ে যাবেন, খুঁজে বের করতে হবে। আপনার নতুন হইলে তো আপনার মাথা হ্যাং করে ফেলবে, যেখানে 400-500 অ্যাকাউন্ট থাকবে বা ট্রানজ্যাকশন থাকবে, তখন আপনি নিজে ওইটা ভুল বের করে করাটা অনেক কঠিন হয়। ওই কারণে আমি সবসময় বলে থাকি যে আপনি এইভাবে মেলানোর পরে তারপরে আপনি এটাকে আপলোড দেন। তা আমরা মিলাই দেখলাম ঠিক আছে না। এখন একটা জিনিস একটু দেখাই, অনেক সময় দেখা যাবে কি, যখন এইটা তো ছোট ডেসক্রিপশন, অনেক সময় অনেক বড় ডেসক্রিপশন থাকে, যেটা আপলোড হলো কনভার্ট করার পরে, এই পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার পরে 2-3টা রো অ্যাড করে ফেলে। মানে এই মনে করেন এইখানে ফিগার আছে 20, বাট এইখানে কিছু লেখা আছে, পাশাপাশি এইখানে কিছু লেখা আছে, হ্যাঁ, এইভাবে থাকে। কিন্তু 3টা রোতে একটা ফিগার হবে না, কিন্তু ওই 3টা এই যে রোটাকে একটা রোতে নিয়ে আসতে হবে। ডেসক্রিপশনটাকে 3টা ডেসক্রিপ বা 4টা হতে পারে, 5টা হতে পারে, এক জায়গায় করতে হবে। আপনার আরেকটা জিনিস যেটা হয়, এর মাঝে কোনোটা কিন্তু খালি থাকা যাবে না। এই যেমন এই আমি উদাহরণ হিসেবে যেটা বললাম, এখানে 20, বাট রো কয়টা, 3টা, এইভাবে হবে না। এই ক্ষেত্রে কিছু সূত্র অ্যাপ্লাই আছে, আমরা করতে পারি, আমরা যেগুলো দেখাই, পাশাপাশি আপনি ইচ্ছা করলে কপি করে করে একটা বসাতে পারেন, দুইটাই হয়। এইখানে একটা সূত্র যেটা আমরা অ্যাপ্লাই করি, যেমন এইখানে যদি একটা এক্সেলে বিভিন্ন সূত্র আছে, সমান চিহ্ন দিয়ে কনকাটিট নামে, এই যে এইটা কনকাটিনিয়ে, এইটা দিলে, এই দেওয়ার পরে এই প্রথমটা নিবেন, হ্যাঁ, এইটা নেওয়ার পরে কমা, তারপরে ইনভাইটেড কমা, আবার কমা, এইবার দ্বিতীয়টা, তারপরে কমা, ইনভাইটেড কমা, এইটা, হ্যাঁ, এই যে 3টা চলে আসছে না একসাথে, খেয়াল করেন 3টা একসাথে চলে আসছে না। আমি একটু এটাকে সরায়ে এই দিকে দেখাই, তাহলে আপনার সুবিধা হবে। কপি নিচ্ছে না এটা হবে, এইটা এখানে আবার করতে হবে। এটা দেখেন, এটা কিন্তু সূত্র, আপনি তো কোনো সূত্রকে কিন্তু আপলোড করতে পারবেন না, তখন এইটাকে আপনার এই করতে হবে, কপি, হ্যাঁ, খেয়াল করেন কপি। আচ্ছা, আমি কি একটু দ্রুত যাচ্ছি মনে হয়, না আমি আরেকবার একটু ক্লিয়ার করি। প্রথমে যদি আপনি পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করার পরে অনেকগুলা রো হয়ে যায়, কখন হয়, যখন ওই ট্রানজ্যাকশনের ডেসক্রিপশনটা 2-3 লাইনের থাকে, অনেক সময় কিন্তু বড় থাকে, তখন আপনি কি করবেন, আপনি তার একটা একটা করে কপি করতে গেলে তো অনেক সময় লাগবে, তখন এই সূত্রটা ইউজ করা হয়। করার পরে কিভাবে আমরা 3-4টা রোটাকে একটা রোতে নিব, সেইটা আমরা দেখালাম, তাই না? কিভাবে দেখালাম, ওই কনক্যাটিট দিয়ে ওইখানে কমা, ইনভাইটেড কমা, এটা আপনি দেখলে বুঝবেন। করার পরে এটাকে কপি করবেন, কপি, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই পেস্ট স্পেশালে যাবেন।
হ্যাঁ, যাওয়ার পরে এখানে এই যে ভ্যালু, হ্যাঁ এই ভ্যালু কপি, ভ্যালু দিতে হবে, দিয়ে কপি, হ্যাঁ এইটা আপনার এবার আপনি এইটা করলে পরে তখন আর ওই সূত্রটা থাকবে না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তখন আপনি এই জিনিসটা দেখবেন যে আপনার ওই আগের মতো আমাদের চলে, এই যে এখন আসছে না, আসছে তো এইবার আপনি এইগুলাকে ডিলিট করে দিয়ে এইটা এখানে রাখতে পারবেন। আমি কি একটু কঠিন মনে হলো কিনা ইকবাল ভাই, বোঝা যাচ্ছে? এটা পারবেন না? এমন না যে ডেসক্রিপশনটা ফার্স্ট টাইমে হইলে পুরো ডেসক্রিপশন দিতে হবে এমন না, এত ইয়ে হবে লাগবে না, কিন্তু আপনি এটা জেনে রাখেন, তাই না? যদি লাগতেই পারে। কিভাবে করলাম আমি? কনক্যাটিনেট দেওয়ার পরে ওইখানে আমি কি করছি, ওইখানে কমা দিয়ে ইনভাইটেড কমা, তারপর ওই রোটা দেওয়ার পরে আবার ইনভাইটেড কমা, লাস্টে ব্র্যাকেট দিয়ে করার পরে এটা চলে আসবে। ওইটাকে আপনাকে কি করতে হবে, পেস্ট স্পেশাল করে ভ্যালু পেস্ট করতে হবে। করার পরে এইটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, ডিলিট হবে না, ডিলিট হওয়ার পরে তখন এইটা থেকে যাবে। ক্লিয়ার ভাই? আপনি বোঝা যাচ্ছে কিছু? এটা অনেকে যারা এক্সেল ভালো পারে তাদের কাছে কিছুই না, এগুলা তারা মনে করতে পারে, জাস্ট আমি একটু দেখানোর জন্য। বুঝছেন তো না? আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। এখন এটাকে আমি ওই সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। এটা ইজি জিনিস, জাস্ট এইটাকে ক্লিক করে সেভ অ্যাসে যাবেন। এইটাতে যাওয়ার পরে দেখেন আপনি এইখানেই আছে সিএসভি নামে, এই যে কমা ডিলিমিটেড, কমা ডিলিমিটেড, এইটাতে দিলে পারে আমাদের হলো সিএসভিতে হবে। আমি নিব কোথায়, আমার যে ফাইলটা আছে এখানে রাখি আমি। ওকে, এই যে এটা সিএসভি ফাইলে কনভার্ট হয়। এই হলো আমাদের মোটামুটি কিভাবে কনভার্ট করলাম, এটাও কাজ। আপনার রিভিশন দিয়ে আপনাদেরকে প্রথমত আপনি কি করবেন, এই নামে একটা প্রথমত ভাগ করেই নেবেন, টোটাল ওপেনিং ব্যালেন্সটা কত, ক্লোজিং ব্যালেন্সটা কত, টোটাল ডেবিট কত, ক্রেডিট কত, তারপরে হলো আপনার আরেকটা কি থাকবে, চার্ট অফ অ্যাকাউন্ট ওই নামে আছে কি না। কারণ আপনি যখন আপলোড দিবেন, ওই চার্ট অফ অ্যাকাউন্ট না থাকলে তো আপলোড দিতে পারবেন না, পারবেন না। এরপরে আপনি আসবেন কনভার্ট করতে। কনভার্ট করার সময় কিছু জিনিস আসবে, এক এক সফটওয়্যার এক এক রকম দেখাবে, বাট যাই দেখাক আপনাকে 3টা কলামে আনতে হবে, সেটা ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এইখানে অ্যামাউন্টটা বসায়ে বিভিন্ন থাকবেই, তো কিছু শর্টিং তো আগে করতেই হবে। না, হ্যাঁ এটা করলেও হবে, কুইকবুক নিবে, কিন্তু ম্যাক্সিমাম সফটওয়্যার 3টা কলাম ইউজ করে, ওই জন্য আমি আর 4টায় যাচ্ছি না, আমরা 3টা নিয়েই শিখি। 3টাতে আপনি কি দিবেন, ডেবিট, যত ডেবিট হয়েছে সবগুলা মাইনাস থাকবে, আর যেগুলা ডিপোজিট হবে সেগুলা প্লাস, তো চিহ্ন দিতে হবে না, ওই অ্যামাউন্টটা ওইভাবেই থাকতে হবে। এখন আপনি যেভাবে শিখতে পারেন, বাট থিম এইটা। আর যদি অনেকগুলো রো থাকে, একটা অ্যামাউন্টকে ভেঙে দেয় ডেসক্রিপশন, তখন ওইখানে কিভাবে এক জায়গায় করতে হবে, কিভাবে পেস্ট স্পেশালে যে ভ্যালু পেস্ট করতে হবে, সেটা কিন্তু দেখাইলাম। ক্লিয়ার? এই হলো মূল ইয়ে। আমরা এটাকে আবার কনভার্ট করলাম সিএসভি ফাইলে। কিভাবে? এই জাস্ট ফাইলে যে সিএসভিতে সেভ অ্যাজে যে করলাম। এখন এটাকে আমি আপলোড করব। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আপনি কোশ্চেন করেন, শুনেন, কোশ্চেনের সমস্যা নাই, আমরা শিখতে আসছি, আপনি যত কোশ্চেন করবেন তত আপনি কিন্তু আমরা শিখতে পারবো। মানে এই পর্যন্ত কি ঠিক আছে কি? হ্যাঁ, প্র্যাকটিক্যালে তো করবেন এটা। এই তো এখন আমি আপলোড করব, তার আগে আমাকে অবশ্যই এটা ডিলিট করে নিতে হবে। এইখানে একটার বেশি রাখা যাবে না। আপনি যখন কনভার্ট করবেন, এই নিচের দিকে উনি 1 2 3 4 5 20 পর্যন্ত থাকতে পারে, শুধু যে কোনো একটাতে আনতে হবে। হ্যাঁ, তখন সবগুলো আপনার নিবে না, কুইকবুকটা আর আপলোড নিবে না। তখন বাকিগুলো আপনি যখন একটাতে নিয়ে চলে আসবেন, তখন এগুলো আপনি ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখন আমার একটাতে চলে আসছে, ডেট,
হ্যাঁ ভাই, আর দেখি তো ওইখানে আছে কিনা। আচ্ছা আমি ওইটা নিয়ে কাজ, তা আমি, আচ্ছা ঠিক আছে সেভ দিই, আবার চাচ্ছে না। আচ্ছা এইটা আমরা, আচ্ছা আবার দিই, সেভ দিই। একবার আছে সিএসবি, এই যে সিএসবিতে তো আছে। ফাইল নেমটা টু দিয়ে সাথে না, টু দিলে পরে আবার ঝামেলা হতে পারে না। ওই না, ওইটা আছে। আচ্ছা এইটুকু কি ঠিক আছে? হুম, এইবার চলেন যায় আমরা আপলোড করি। আপনারা যা দেই আপলোডের জন্য, আমি আবারও বলি কিছু ইয়ে আছে, অনেক কঠিন বিষয় আছে। আমি কিছু জিনিস বলে দিচ্ছি, যে যেমন আপনি কখনো না মিলাই আপলোড করবেন না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আবার অনেক পারি, আপলোড করার পরে এর বাকি যে কাজটা আছে সেটাও করে ফেলে, ফাইনালি যে আর মেলাতে পারে না। আর আপনি যদি শুনেন, একটা কাজ দ্রুত করে ভুল করার থেকে একটু আস্তে যাওয়া ভালো না? হুম, আপনি মনে করেন আপনার বস, এই এটা তাড়াতাড়ি নিয়ে আসো, এবার আপনি কি করলেন, এই বস বলছে তাড়াতাড়ি নিয়ে এটা দিলেন। ভাই আপনার 2 মিনিট সময় নেই, আপনি যদি ভুল করেন বস কি বলবে? আহা আপনি কি আর দেরি করলে কবে, আরে তুমি একটু দেরি করে ফেললা, এই এর বেশি তো আর কিছু বলবে না। বাট ভুল করলে বেশি সমস্যা না? এই করো, আমি এইটা নিয়ে তোমার এমডি স্যারের কাছে যাব, তুমি ভুলটা দিলা। যদি আপনি একটু সময় নিতেন 2, 4, 5 মিনিট, যোগ একবারের জায়গায় 3বার করে নিতেন, কতটুকু সময় লাগতো? যাই হোক, এখন আসেন আমরা কিভাবে আপলোড করব। ট্রানজ্যাকশনে যাব, হ্যাঁ, এই যে ট্রানজ্যাকশনে যে ব্যাংক ট্রানজ্যাকশনে যাব, এইখানে আসার পরে আপনার 2টা অপশন আছে দেখেন, একটা আছে কানেক্ট অ্যাকাউন্ট, একটা আপলোড ট্রানজ্যাকশন। আমি কুইকবুকের সাথে 20,000-এর উপরের ব্যাংকের সাথে কানেক্ট করা যায়, বাংলাদেশে একটাও নাই। 20,000-এর উপরে এই কুইকবুকের সাথে কানেক্টেড আছে, বাংলাদেশে একটাও নাই। কানেক্টেড করলে সুবিধাটা কি হলো, এই অটোই সিএসবি হয়ে জায়গা মতো চলে যাবে। হ্যাঁ, আপনি জাস্ট তারপরের কাজটা করবেন, আমাদের এই এত কিছু করতে হতো না, এই সিএসবি কনভার্ট করি ইত্যাদি ইত্যাদি, এক্সেলে নিয়ে আর কিছু নাই। অনেকের সাথে কানেক্ট করা থাকে, কিন্তু কানেক্ট কিন্তু আপনি করতে পারবেন না বাংলাদেশে, না ওইটাও পারবেন না। তার মানে কি হলো, কানেক্ট করতে হলে আইডি পাসওয়ার্ড লাগবে না? ক্লায়েন্ট তো আর আপনাকে ইন্টারনেট ব্যাংকিং আমরা করি না আইডি পাসওয়ার্ড দিয়ে, সেই ক্ষেত্রে তো আর খুব ট্রাস্ট না হলে তো আর আপনি কানেক্ট করবেন। যাই হোক, জেনারেলি এই কানেক্টগুলো তারাই করে রাখে। কানেক্ট থাকলে সুবিধা কি, সরাসরি ওই ব্যাংক ফিড থেকে নিয়ে চলে যায় এই রিকনসাইলে, যেখানে টোটাল আমরা ওদের যে অটো প্রতি মাসে ওই 1 মাসের স্টেটমেন্ট কুইকবুকে সরাসরি চলে আসে, কানেক্ট থাকে। যেমন আমাদের ইমেলে আসে না, যেমন আমি যদি কিছু টাকা তুলি তখন ওই সঙ্গে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসেন, ওকে ওকে ওকে। তো আমরা সঙ্গে সঙ্গে মেসেজ পাই না, ওটা কেন? এইভাবেই তো, ঠিক তেমনই আপনার কানেক্ট করলে পরে এই অটো চলে আসে। এই কানেক্ট আমরা কি করব, আপলোড ট্রানজ্যাকশন। এইখানে কিছু ওনারা কথা বলছে, প্রথমটা বলছে নিউ ট্যাব সাইন অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কি কি ফাইল সাপোর্ট করবে, সিএসবি, কিউএফএক্স, কিভিও ও বিভিন্ন ফাইল। আমরা তো সিএসবি ফাইলটা নিব। এখানে যে ওনারা এই ব্যাংক সার্চ এত 10,000+, শুধু আমাদের দেশটাই নাই। আমি শুনছিলাম ডাচ বাংলা ব্যাংকে নাকি এটা এর সাথে কানেক্ট করার সম্ভাবনা আছে, পরে আর কিছু পাই নাই। এই যে পেপাল, তারপরে বিভিন্ন এইচএসবিসি, হ্যাঁ, এইভাবে 10,000-এর উপরে আছে। এর আগে আমি দেখছিলাম প্রায় 20,000-এর উপরে। ওটা অটো কানেক্ট করলে, যেটা বলছিলাম বারবার, তো আমরা আপলোড করি। তো আমরা ফাইলটা কোথায় রাখছি, আমার নামের এখানে আছে। এটা কোনটা করলাম,
এইটা না, এটাই নিই না, আচ্ছা এটাই নিই, দেখি কি হয়। কীভাবে করতেছি খেয়াল করেন, কন্টিনিউ দিই। এইখানে এই যে ব্যাংক, যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্ট না খুলেন তাহলে এখানে কোন ব্যাংকের মাধ্যমে আপনি আপলোড করতেছেন। হ্যাঁ, এখন আপনার 5-7টা অ্যাকাউন্ট থাকতে পারে, যদি আপনি ওই ব্যাংক না সিলেক্ট করে দেন তাহলে কি আসবে? আসবে না। তখন আপনি এইখানে যান, যাওয়ার পরে এই যে আমার ব্যাংক চলে আসছে। আপনার যদি, হ্যাঁ, আরও যদি ব্যাংক থাকতো তাহলে আপনার সব এখানে আসতো। হ্যাঁ, তো যাই, কন্টিনিউ দিই। এইখানকারটা অনেক গুরুত্বপূর্ণ। ওরা বলছে ইজ দেয়ার ফার্স্ট রো ইন ইউর ফাইল অফ হেডার। তার মিনিং হলো, আমি একটু আমার ওইটা ওপেন করি। এইটা না, এইটাই তো না, এইখানে যদি কোনো রো উপরে এই থাকে তাহলে এটা নিবে না। অর্থাৎ ফার্স্ট রোটা অবশ্যই আপনার আপনার ডেট ডেসক্রিপশন থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এইটাই কিন্তু ওনারা বলছে। আমরা বললাম ইয়েস, আমরা তো ওইখানে কোনো ফাঁকা নাই, ফাঁকা আছে। তারপর হাউ মেনি কলাম শো, আমরা তো একটা কলামে কি ওয়ান অ্যামাউন্টটা কই কলামে শো করব? একটা, তাই ওয়ান কলাম। হোয়াট ইজ দ্য ডেট ফর্ম, এখানে আমরা যেটা করছি সেটা ডেট ফরম্যাটটা কি আছে? মান্থ আগে আছে না? হ্যাঁ, না কি দেখেন দেখেন, হ্যাঁ এই যে 31, তার মানে আগে মাস আছে। তাহলে আপনার এইটা সিলেক্ট করতে হবে, আগে কি আছে এখানে, এই যে মান্থ ডে, এটা না? ওকে, এই যে এই এটা করার পরে ম্যাপিং করতে হবে। ম্যাপিংয়ে ভুল হলে কিন্তু হবে না, আপনি আপলোড নেবেন, আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো দেখেন, কলাম 1-এ ডেট, কলাম 2-তে ডেসক্রিপশন, 3-এ আছে কি অ্যামাউন্ট। আমরা 4টা নিয়ে কথা বলবো না, 4টা মাথায় ঢুকালে বিপদ আছে, কারণ জেরো যখন করব তখন ওরা 3টার বেশি নেয় না। ক্লিয়ার? তো আমরা যাই, কন্টিনিউতে যাই। এই যে সব চলে আসছে আমার এখানে, যতগুলো ছিল আপনি চেক করে নেবেন। আপনার হলো এখানে কয়টা আছে, যেমন এরা কয়টা দেখাচ্ছে যে কয়টা মোট, না এইভাবে দেখাচ্ছে না। এইখানে একটা শেখার বিষয় আছে, আপনি হয়তো না মিলায়ে আপলোড করেই ফেলছেন। যে আমি বারবার বলতেছি না, মিলাই নিতে হবে। আপনি হয়তো ভুলে হোক যেভাবে করে ফেলছেন, করার পরে আপনি দেখলেন যে আমার তো একটা মিসিং হয়ে গেছে, যেহেতু আপনি মিলান নাই। যেমন ওই পরবর্তীতে আমরা উইথড্রল, তারপর আরও 2টা ডিপোজিট দিলাম না, দিছি তো। এখন আপনি চিন্তা করলে, হ্যাঁ আমি তো ওইটা করি নাই। যদি আপনি যখন আবার আপলোড করবেন তখন আপনি পুরাটা আপলোড করে যে ওইটা শুধু সিলেক্ট করে দেবেন যেটা মিসিং হয়েছে। পুরাটা তো আপলোড একবার করে দিছে, এইবার আপনি তো আবার পার্ট বাই পার্ট করতে পারবেন না, না করে ওইটা আপলোড ঠিক করে আপলোড করে যেটা মিসিং হয়েছে সেটা সিলেক্ট করে দিয়ে ওটা আপলোড করে দিবে, তাহলে আবার যা সঠিক হবে। এখন যেহেতু আমি সবগুলো নিব, তাই আমি এটাকে একবারে সিলেক্ট করব। আমি যদি কোনোটাকে বাদ দিতে চাই ওইটা বাদ দিয়ে সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? পরবর্তীতে আমরা করতে পারবো মোট 28টা। আপনি ইচ্ছা করলে ওইখানে যে চেক করে দেখতে পারেন যে এটা 28টা কি না। ঠিক আছে, তো আমরা যদি একটু চেকই করে দেখি মোট কয়টা এখানে, যদি আমরা, আচ্ছা ঠিক, হ্যাঁ 29টা মানে উপরের এই যে এটা বাদ, তো আমার একটা ইয়ে আছে, তাহলে আমরা ধরেই নিলাম যে ঠিক আছে। ডান, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম। আপনি দেখলেন যে আপনি আপলোড করে ফেললেন, করার পরে দেখলেন যে পরে যে ভাবলেন যে আমি তো এই 2টা আপলোড করি নাই, তখন ওইটা আবার এক্সেল শিটে ঠিক করে সিএসভি করে সবগুলো একসাথে করে যে 2টা হয়নি সেটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, ও
আচ্ছা আচ্ছা, মানে আপনি ওইটা হলো উল্টায় ফেলছেন। আচ্ছা সেইটা পরে আসতেছি। ওইটা তো তাহলে ওইখান থেকে ডিলিট করে এসে করতে হবে, তাহলে তো ডাবল হয়ে যাবে। আমি ওইটা দেখাচ্ছি। হ্যাঁ, এইটা যেটা করলাম সেটা হলো এমন হতে পারে আমার 28টা আমি ভুলে 26টা করছি, 2টা করি নাই, আপলোড করি নাই, তখন তো দেখাইছি কিভাবে করবেন। এখন কোশ্চেনটা হলো যে আমি একটা হলো হবে $20, আমি করছি $10, হতে পারে। অথবা আপনি হলো হবে প্লাস করে ফেলছি মাইনাস। এটা কখন হবে যদি আপনি ওইটা না মিলান? মিলাল তো এগুলো ধরা পড়বে, তাই না? এই যে এইখানে সব চলে আসবে। হ্যাঁ, এটাকে বলা হয় হলো যেমন আমার এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে না, 28টা অ্যাকাউন্ট, এইখানে যদি আপনার 10টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে 10টা এখানে শো করবে, বুঝলেন? এখন এইভাবে চলে আসার পরে যে কোশ্চেনটা আপনি করছিলেন যে এই ফিগারটা আমার কাছে মনে হয়েছে এইটা হবে না, তাই না? এটা হয়তো প্লাস হয়ে আছে, মাইনাস হয়ে আছে, হওয়ার কথা ছিল প্লাস। তাহলে এটাকে আপনাকে ডিলিট করতে হবে। এখান থেকে ডিলিট করতে হলে এটা সিলেক্ট করবেন। আর কুইক বুক কিন্তু সরাসরি ডিলিট করা যায় না, এটাকে সিলেক্ট করার পরে এক্সক্লুড করবেন। মাইনেট, হ্যাঁ ভাই বলেন। মানে আপনি এইখান থেকে এডিট করে এইখানে যে আপনার এই দিতে চাচ্ছেন না, এই অ্যামাউন্টটা তো আসে না, শো করে না, দেখছেন? এইটাকে আপনি এডিট করে কি করতে পারবেন? অনেক সময় হয়তো অফিস এক্সপেন্স, সেটাকে দেখাচ্ছেন কনভেন্স এক্সপেন্স, ওইটা এডিট করা যাবে। হ্যাঁ ভাইয়া, না অ্যামাউন্ট করতে হলে পরে আপনাকে আবার ওইখানে দিয়ে আপলোড করতে হবে। আর এই এডিট করতে পারে এই অপশনগুলো কিন্তু আমি একটার পর একটা আসবো, জাস্ট ভাইয়া কোশ্চিন করলো বলে সেটা বলতেছি। আপনার হলো এডিট করতে পারবেন কোনটা, এটা একটা অ্যাসেট না দেখায় আপনি রেভিনিউ হিসাবে দেখাইছে, সেটা এখানে সে এডিট করতে পারবে, ভুল, হ্যাঁ সেক্ষেত্রে এডিট করতে পারবে। আচ্ছা, তো কি বলছিলাম, এটাকে সিলেক্ট করে এক্সক্লুডে যাবে। হ্যাঁ জি ভাইয়া, ডিলিট করা, তখন এই এক্সক্লুডে যাবে, যাওয়ার পরে এই যে এই আবার সিলেক্ট করবেন, এই যে ডিলিট আসছে, এটা পার্মানেন্ট ডিলিট হবে। এক্সক্লুড করার উদ্দেশ্যটা হলো আপনি যদি ওইটাকে পরে ব্যাক করতে পারো, এই যে আন্ডো আছে, আপনি এক্সক্লুড করে দিয়ে ভাবলেন না না আমার তো এটা ঠিকই ছিল, তখন এইটাকে আপনি আন্ডো করতে পারবেন। যেমন হ্যাঁ, যেমন ইয়ে আছে না, আমরা যেমন ইয়ে ড্রাইভে ওইখানে ট্রাস্ট নাকি ওইটা নেওয়ার পরে ওইখান থেকে ডিলিট করতে হয়, তাই করতে হয় না? এইরকম আপনি যদি এটাকে ডিলিট করতে চান, প্রথমে আপনাকে এক্সক্লুড করে এক্সক্লুডে নিতে হবে, ওইখান থেকে তারপরে 2টা অপশন আছে, একটা আন্ডো আর একটা ডিলিট। তখন আপনি ডিলিট করতে চাইলে ডিলিট করে দিবেন, আন্ডো করতে চাইলে তারপরে আপনাকে সঠিকভাবে আপলোড করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? যেহেতু আমি এটা ডিলিট করবো না, আমি এটাকে আন্ডো করে আবার ব্যাগে নিব, এই যে আবার 28 হয়েছে, ক্লিয়ার? এবার আসেন, এইখানে একটু অনেক কিছু বোঝার আছে, মানে ইজিলি বোঝার ট্রাই করবেন, কোশ্চিন থাকলে কোশ্চিন করবেন। এইটা হলো ফর রিভিউ, আপনি যতগুলো আপলোড করবেন সব এই রিভিউতে এসে থাকবে। রিভিউ মানে বোঝাচ্ছে কি, যদি আপনি মনে করেন হাসপাতালে রুগী নেওয়ার পরে প্রথমে তো এক জায়গায় রাখে, তারপরে না সার্জারি করতে যায়, ইমার্জেন্সি বা এক জায়গায় রেখে পরে নয় সার্জারি, এই রিভিউ তো সমস্ত কিছু আপনার রিভিউতে এসে থাকবে। এখনো কিন্তু আমরা কোনো কিছু করি নাই, এখান থেকে আমরা একটা একটা করে কাজ করব। আসেন এবার এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইয়েটা এই নট প্রথমটা আচ্ছা এখানেও 31/1, তার মানে ডেটটা 31 ডেটটা আগে আসছে। আপনি এইখানে ক্লিক করলে এটা আবার 1 তারিখটা আগে আসবে, যে 1 তারিখটা আগেরটা ছিল 31 তারিখ উপর না, এখন আমার 3 তারিখে আবার আসছে। এখন হচ্ছেন এইখানে আমরা কি কি সমস্যায় পড়ি সেইটা বলি। আমরা প্রথম সমস্যায় পড়ি যে ট্রানজ্যাকশনটা দেখে আমরা বুঝতে পারি না এটা কোন হেডে যাবে। অনেক ট্রানজ্যাকশন থাকবে যেটা আপনি দেখে বলতে পারবেন না, কারণ ব্যাংকে তো আর ডিটেলস লেখা থাকে না, থাকে। এখন কোশ্চেনটা হলো আমরা এই ক্ষেত্রে কি করব? এইগুলাই ম্যাক্সিমাম
আমরা এই সমস্যায় পড়ি। এইখানে কিছু তরিকা আছে। প্রথমত যেমন আমি ধরি এইটা বাদ দেন, হ্যাঁ এইটাকে আমি কপি করব, হ্যাঁ হ্যাঁ একটা একটা ধরে যে নট, এইটা আমি একটু ট্রাই করে দেখি। কপি করে আপনি গুগলে সার্চ দিতে পারেন। আপনার ট্রানজ্যাকশনটা তো দেখে তো আর কিছু বুঝতেছেন না, বুঝতেছেন? এই গুগলে সার্চ দেন, দেওয়ার পরে এটা কি বলে, এনটিডি, ওরা বলছে যে টোল টোল ট্যাগ প্রোভাইড পেমেন্ট কনভিনিয়েন্স অ্যান্ড বেস্ট ভালো নন টোল কাস্টমার। ও যে হ্যাঁ গাড়িটা, এই যে ভাই কিন্তু এখন বুঝে ফেলছে, তার মানে যে গাড়ির টোল দেয় না। হ্যাঁ ভাই, কোনো টোল দিচ্ছে ওরা কার্ডের মাধ্যমে, যে আমরা এটা কি কোন ক্যাটাগরিতে দিতে পারি, কনভেন্স দিতে পারেন, বা টোল হিসাবে আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারেন, পারেন না? আবার হিসাবে এটা কনভেন্সের ভিতরেও দিতে পারেন, যে আমার যাতায়াত খরচের ভিতর, অথবা রিপেয়ার অ্যান্ড মেনটেন্স দিতে পারেন। যদি রিপেয়ার মেনটেন্স দেওয়া যাবে না, এটা দিতে হলে না, এটা আলাদা ইয়ে করতে হবে। ট্রাভেল না, ট্রাভেল কস্ট আবার ভাগ আছে অনেক সময় নিজেরা, হ্যাঁ বিভিন্ন ইয়ে আছে। এইটা তাও তো আমরা ধরতে তো পারলাম নাকি। এইখানে আমি একটু বলি আপনাদেরকে, বড় সমস্যা এইটাই হয়। প্রথমত কয়েকটা তরিকা আছে। এই একটা সার্চ দিয়ে যদি আমরা যেমন এটাকে ধরে নিলাম, এইটা কোন ইয়ে, ওরা বলে দিল যে আমার কনভেন্স, আপনি দিয়ে দিতে পারেন, পারেন না? অনেক সময় এরা সঠিক তথ্য পায় না, গুগল থেকেও পাবেন না, তখন চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যদি আপনি এইটা লিখে দেন, কোম্পানির নাম লিখে দিয়ে বলেন প্লিজ ক্যাটাগরিজ দিস ট্রানজ্যাকশন, ওরা একদম স্ট্রেট আপনাকে বলে দিবে, কথাগুলো ধরে নিয়ে স্ট্রেট আপনাকে বলে দিবে যে আপনি এই ক্যাটাগরিতে দেন। চ্যাট জিপিটি অনেক হেল্পফুল। পয়েন্ট কয়টা বললাম? দুইটা, তাই না? আরেকটা পয়েন্ট হবে হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এই ধরনের ট্রানজ্যাকশন ক্লায়েন্ট আগে কি করছে, পাস্ট রেকর্ডটা আপনাকে দেখতে হবে। অবশ্যই একই ওই ব্যক্তি ওইদিকে আরও গিছে না, এরকম খরচ আরও থাকতে পারে না। উনি তো আর আপনাকে একদম ফ্রেশ দিবে না, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওইখানে উনি কিছু এন্ট্রি দিয়ে রাখছে, তখন আপনি এই সুযোগটা নিতে পারেন। সে কি কোথায় ইনপুট দিছে, কটা হলো? তিনটা বললাম না? প্রথমটা বললাম আপনি গুগলে সার্চ দিবেন। প্রথমত তো নিজের একটা দেখে তো বুঝবেনই যে এটা কি ট্রানজ্যাকশন, কি হতে পারে। হ্যাঁ, আপনি যেটা পারবেন না, আপনার অনেক, যেমন এখানে অনেক আছে না, সবগুলাকে আমার গুগলে যেতে হবে, যাওয়া লাগবে না। এই যেমন এটিএনটি, এটা কি টেলিফোন এক্সপেন্স, তাই না? এটিএনটি এটা টেলিফোন এক্সপেন্স না? যেগুলো আপনি পারবেন সেগুলো তো আর আপনাকে বারবার বলতে হবে, করা লাগবে না। তারপরে কয়টা বললাম? তিনটা না? প্রথমে নিজের জাজমেন্ট তো আপনি দিবেন, তারপরে কি করবেন? গুগলে সার্চ দিবেন। সেকেন্ড টাইম চ্যাট জিপিটি, আপনারা যারা ইউজ করতে পারেন না একটু ভিডিও দেখে নিন, অনেক ভিডিও আছে কিভাবে করতে হয়। 3 নম্বর বলছি, আপনি চলে যাবেন হলো ও আগে কি করছে। যেমন আমরা যখন প্রতিষ্ঠানে চাকরি করি, সিনিয়রদের কাছে গেলে সিনিয়ররাই বলে আগে দেখো এটা কি করছে, অথবা একটা চিঠি লিখবো, ভাইয়া এইটা কি আগে করা হয়েছে কিনা, হ্যাঁ ফরম্যাট আছে কিনা, বলি কিনা, আগের ফরম্যাটটা তুমি দেখতে পারো। এরকম যখন আর পারবেন না, ফাইনাল পারবেন না, তখন ক্লায়েন্টকে ওটা মেসেজ করবেন যে আমি তো এই ট্রানজ্যাকশনটা বুঝতে পারতেছি না, আমার এটা মনে হচ্ছে, এটা একটু ক্লিয়ার করে দাও, কোন পারপাসে তোমার এই খরচটা, বা কোন পারপাসে তুমি এটা রিসিভ করছো, ক্লিয়ার? ওইটা লাস্ট, ক্লায়েন্টকে তো বেশি জ্বালানো যাবে না, ক্লিয়ার? এই হলো মূল ঘটনা। আমি এত কিছু দেখানো তো, আমি জাস্ট এইভাবে আপনাকে কোন ক্যাটাগরি দিবেন সেটা দেখালাম। তো আমরা এটাকে কি দেখালাম বলেন? এক্সপেন্স, তাই না? দেখি এই ধরনের কিছু আছে কিনা, কনভেন্স আছে কিনা দেখি। নাই, দেখছেন? ট্রাভেল, এটা কিন্তু আমার নাও থাকতে পারে, আমি তো আর এখন চার্জ ইয়ে করতে পারবো না। যদি আমার এখানে লাগবে তাহলে আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে পারবো না? এটা তো আমরা জানি যে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট করতে হয়। তাহলে আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি। হ্যাঁ, এইখানেই ক্যাটাগরি করা। ক্যাটাগরি মানে এইগুলো আপনি কোন হেডে দিবেন সেটা করতেছি। আচ্ছা, এটাকে আমি কি নামে লিখবো বলেন তো? কনভেন্স লিখবো?
এইটা অনেক গুরুত্বপূর্ণ, এক্সপেন্সটা ঠিক দিতে হবে না। এমন ঘটনা এটা যদি মালিকের হয়, আবার মালিক হয় না সে ব্যাংক থেকে, সেটা তো আবার অন্য হিসাব, ওটা তো উইথড্র চলে যাবে, সেটা তার ব্যাংকের এটা ইয়ের তো আর খরচ হবে না, হবে তখন তো আবার মালিকের বিষয় চলে আসবে। এটা আপনাকে বুঝতে হবে ওদের। পার্সোনাল কাছে হলে তো তখন তো এটা তার উইথড্রল হিসাবে দেখাই দিতে হবে, তাই না? এটা সেভ দেই। এখানে কিন্তু ভ্যাটের অপশন না দিলে এটা সেভ নিতে দিবে না। এখন আপনার কোশ্চেনটা হলো এটা ভ্যাট আছে কি না আছে, সেটা তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে শুনতে হবে। আপনি তো আর এইটা দেখে বুঝতে পারবেন না, পারবেন? যদি বলে যে এখানে 10% ভ্যাট আছে, তাহলে ভ্যাটের 10% দিবেন, আর কিছু না থাকলে 0 দিবেন। ক্লিয়ার? তো আমরা অ্যাড করি, শেষ। আপনি এবার কিছু, হ্যাঁ এই অটো চলে যে ক্যাটাগরিতে চলে আসছে ওইটা এক। জি হ্যাঁ অবশ্যই, এটা সরাসরি এখন প্রফিট লস ব্যালেন্স শিট হিট করতেছে। আমি এইখানে দেওয়ার মানেই অটো জার্নাল হচ্ছে, অটো প্রফিট লসে চলে যাচ্ছে, সব জায়গায় হিট করতেছে। এইখান থেকে করে দিল, যা যা হওয়ার হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা এন্ট্রি দিচ্ছি এখন। কি এবার আসেন, এইখানে আমরা এক্সক্লুড নিয়ে তো বলছি না। এইখানে দেখেন অ্যাড আছে, অ্যাড অপশন নামে একটা অপশন আছে, এই যে অ্যাড অপশন বলতে যেমন ইনটুইট বলতে বোঝাচ্ছে ওই মনে হয় ইনি কুইকবুক ইউজ করে, এর সাবস্ক্রিপশন হিসেবে এই টাকাটা দিচ্ছে। তো আমরা ইজিলি এটাকে অ্যাডে যাই, অ্যাড যান, এইখানে কোথায় গেল এইটা না, অ্যাডে এসে এই যে নিচে চলে আসবে যে আপনি কোন হেডে অ্যাড করতে চাচ্ছেন, আসছে না? তো আমরা দেখি এখানে কি আছে, এটাকে বলা হয় সাবস্ক্রিপশন নামে কিছু আছে কি না, নাই। যদি না থাকে তাহলে আপনাকে ওই নামে চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারবেন না। না না, অ্যাডভার্টাইজমেন্ট কুইকবুকের সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব, এটা চার্ট অফ অ্যাকাউন্ট করে দিই। আমি চার্ট অফ অ্যাকাউন্ট জাস্ট কীভাবে করতে হয় আমি তো দেখাচ্ছি। এখন যদি এটা গুগল অ্যাড হয়, তারপরে অ্যাডভার্টাইজমেন্টে যাবে, মানে আপনাকে কিন্তু এগুলোকে ধরতে হবে, তাই না? না ধরলে তো আপনি বুঝতে পারবেন না এটা। ভ্যাটের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি থাকে দিবেন, না থাকে দিবেন না। এইটা আপনাকে মানে প্রথম শুরুতেই একটা তো মিটিং হবে, সেখানে তার কাছে শুনে নিতে হবে যে আপনার এই যে এক্সপেন্সগুলো আছে বা এগুলার ভ্যাট ইনক্লুড কিনা। তা না হলে, অথবা আপনি যদি আরও কনফার্ম করতে, তার কাছ থেকে আমার ওই ইনভয়েসগুলো নিতে হবে। ওখানে যেমন হলো আপনি যে টোল দেন, সেখানে কয় টাকা ভ্যাট ইত্যাদি থাকবে না, ওইটা না দেখে তো আপনি কখনোই কনফার্ম করতে পারবেন না। রেস্টুরেন্টে খাইতে গেলে বিলের জায়গায় লিখে দেয় না ভ্যাট, তো ওই কপিটা লাগবে, তবে থাকবে না। আচ্ছা এবার না, এই নিয়েই তো আমি 4-5টা কথা বলছি আমি, যে আপনার ট্রানজ্যাকশন দেখে, হ্যাঁ আপনি ইয়ে দেখে কখনোই না, আমি ওই নামে তো চার্ট অ্যাকাউন্ট করা নাই আমার। না, অনেক সময় যে ওনার যে থাকবে, হয়তো নতুন হলে তো আর থাকবে না। কিন্তু আরেকটা জিনিস আপনার একটু দেখেন, ভাইয়ের যেটা কোশ্চেন করছে সেটা বলি। দেখেন এখানে কিন্তু কিছু অটো ক্যাটাগরি দেখাচ্ছে, খেয়াল করছেন? এই দেখেন অটো আসছে, তার মিনিং হলো যদি ক্লায়েন্ট আগে এটা দিত, তাহলে এখানে অলরেডি ওই কনভেন্স নামে থেকে যেত। আমি কি বোঝাতে পারছি? এই যে অটো দেখাচ্ছে না, এই অটো কিন্তু আপনি প্রত্যেকটা দেখাবে, কিন্তু আপনি কিন্তু কনফার্ম না হয়ে দিবেন না। না, এইটা তো আপনাকে তো এই জিনিসগুলো তো প্রথমত ক্লায়েন্ট কি করছে আগে, সেটা আগে কিন্তু
ফাইনাল আর একটা কথা বলি, আমরা যেটা করি অ্যাকুরেট করতে হলে ওইটাকে একটা এক্সেল শিট করে আমি দিয়ে দিই ফর চেকিং। এবং কিভাবে করি, ট্রানজ্যাকশন ফিগার ওর তো সব মুখস্থ, ও খরচ করছো জানে না, ও করে রিমার্কসে লিখে আমি যেটা বুঝি সেই এক্সপেন্সগুলো বা যে হেড লিখে দিই, একে বলে দিই যে আপনি এটা কারেকশন করে দেন। আমার কথা ধরতে পারছেন কি না? এটা হলো বেটার সলিউশন। এটা কিন্তু লাস্ট কথা। তখন ওরা কি করে, আপনাকে ওরা ও এক্সেলে যেটা 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 ঠিক নাই সেটা করে দিলে আপনার বিপদ মুক্ত। কিন্তু এইটা তো এই তরিকা যদি প্রথমে দিয়ে দেন তাহলে তো বলবো কিছুই জানে না, কিন্তু আপনাকে তো আগে কিছু অ্যাপ্লাই করতে হবে। এক্সপেন্স, হ্যাঁ হ্যাঁ এডিট করা যাবে, ওই যে দেখালাম না ওইটা আপনি ওইখানে যে এডিট ডিলিট সব করতে পারবেন, অনেক রকমের করতে পারবেন, ওইটা নিয়ে এডিটে নিয়ে কোনো সমস্যা নেই। একটা জিনিস আপনার ভুল হয়েছে আপনি আবার, যেমন এই যে আপনি যে কোশ্চেনটা করলেন ধরেন ক্যাটাগরি না, এইখানে এসে আপনার মনে হয়েছে যে এইটা আমি ঠিক দেই নাই, তাই না? তখন এটাকে যে সিলেক্ট করেন, করে যে আন্ডু করে আবার উঠে ওইখানে নিয়ে যান, ওইখানে যে আবার সঠিকটা দেন আপনি। ক্লিয়ার? এটা আপনি করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমি আর একটা একটা করে আর দেখালাম না, এখন ওই প্রত্যেকটা যে গুগলে সার্চ দিয়ে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট ও আরও কিছু দেখাই, এই দেখানো বলতে কি কিছু সিস্টেম আছে সেটা দেখায়। যেমন আমি যখন এটাকে সিলেক্ট করব, হ্যাঁ, করার পর এখানে 2-3টা অপশন, এক্সক্লুডটা তো দেখাইছি না, এইখানে অ্যাকসেপ্ট বলে একটা অপশন আছে, একটা আছে এডিট, আচ্ছা না? এখন এরা কি, এই যেমন আমি যদি অ্যাকসেপ্টে যাই, যা এইটাকে অ্যাকসেপ্ট করা মানে এই যে এখানে একটা কোড দেখাচ্ছে না, ওইটাই চলে যাবে। না না, আপনি ও যেটা দেখা, যেমন আমরা 2-1টা করলাম না, কোনটার জন্য করলাম, এই যে এইটা করছি না, এই যে এইখানে আমাদের ধরুন এখানে একটা ইয়ে দিন, এটা কি কনভেন্স দেখেছি না? হ্যাঁ, এইখানে আপনি একটা জিনিস দেখেন, এইটাকে আমি যদি সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্ট করে আমি জাস্ট অ্যাকসেপ্ট করব, এইটা আগের যে হেডে দিচ্ছি ওই একবারে ওই হেডে চলে যাবে। বড় ভাই, মানে অনেক সময় একই ট্রানজ্যাকশন 40টা থাকতে পারে কিনা, হ্যাঁ, আপনার এইখানে আমি অলরেডি তো এই নামে একটা করছি না চার্ট অফ অ্যাকাউন্ট, এখন আমি কি একটা একটা করে করতে যাব? আমি ওই রিলেটেড যত ট্রানজ্যাকশন আছে একবারে সিলেক্ট করে আমি অ্যাকসেপ্টে যাব, ওই 3টা ও একবারে চলে যাবে। এবার এইটা করা, এইটার উদ্দেশ্যটা হলো দ্রুত কাজ করার জন্য, এইটা মানে দ্রুত হওয়ার জন্য। আরেকটা জিনিস আছে, এই যে আমি যখন করলাম তখন দেখেন ক্রিয়েট রুলের কথা বলছে, এটা মজার জিনিস। ক্রিয়েট রুলটা বলতে বোঝাচ্ছে আপনি যদি এই রুল ক্রিয়েট করেন, ওই নামে আরও যদি 500 ট্রানজ্যাকশন থাকে ও অটো নিয়ে চলে যাবে, ওই রুলসটা ফলো করে অটো নিয়ে যাবে। কথা ধরতে পারতেছেন তো? রুলসটা কখন ক্রিয়েট করব, আমি যদি এখন বলে দিই কুইকবুকে ক্রিয়েট রুল করে দিই যে এই রিলেটেড ট্রানজ্যাকশনগুলো তুমি এই হেডে নিবা, ও অটো ওই নিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা করব না, রুলসটা করলে অনেক চলে যাবে। এবার আসেন, এসব দেওয়ার পরে লাস্ট কাজ ওইটা, হ্যাঁ। এখন আর কি দেখালাম আমি, এইটা সিলেক্ট করার পরে অ্যাকসেপ্ট তো বুঝছেন, হ্যাঁ। এবার আসেন এডিটে, ওই যে ছোটো ভাই যেটা বলতেছিল, এডিটে আসার পরে আপনি দেখেন এইখানে এসে ওই সাপ্লায়ারের নাম দিলেও দিতে পারেন, যেহেতু নগদ সেখানে তো সাপ্লায়ার নামের কিছু নাই। এই অ্যাকাউন্ট কোন হেডে দিবেন, এইখানে তো একটা হেড অটো শো করছে, ওটা তো আর ঠিক না, ঠিক? তখন আপনাকে তো একটা হেডে নিয়ে যেতে হবে। আপনি মনে করলেন যে এটা যেহেতু এক্সপ্রেস, আমি কনভেন্স এক্সপ্রেস, এটা কিন্তু সঠিক দিচ্ছি না, আমি আপনারা সঠিক করবেন। জাস্ট আমি প্রত্যেকটা আইটেমটা ইয়েটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, কখন আপনি এডিটে যে কি করবেন। এইটা দেওয়ার পরে আপনি ভ্যাটটা তো বলছি, ভ্যাটটা তো যেটা এই যে অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট,
এই অটো চলে যাবে। আপনি এডিটে যেয়ে যেটাকে সিলেক্ট করে দিবেন ওইটা ওই হেডে অটো চলে যাবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এক্সক্লুডটা কি, শিখছি তো। পাশাপাশি আমরা শিখলাম যে অ্যাকসেপ্টটা আমরা কখন ইউজ করব। অ্যাকসেপ্টটা কখন করব? অলরেডি ক্যাটাগরি করছি, তখন সবগুলোকে ধরে একবার অ্যাকসেপ্ট করলে অটো চলে যাবে। হ্যাঁ, তারপর রুলস আসবে, আপনি যদি রুলসে ফেলে করতে চান করতে পারেন। আরেকটা আছে কি করলাম একটু আগে, এডিট। এডিটে যে এইখানে দেখাচ্ছে একটা হেড, আপনি মনে করেন এই হেডটা সঠিক না, তখন ওইটা ক্লিক করে যে হেড সঠিক হবে সেই হেডটা দিয়ে দিলে হয়ে যাবে। আরেকটা জিনিস আমি একটু দেখাই, মনে করেন এই টিএনটি, এইটাই মনে করি, এইটা আসার পরে দেখেন এখানে স্প্লিট দেখাচ্ছে, দেখাচ্ছে না? স্প্লিট, এই যে স্প্লিট দেখাচ্ছে, স্প্লিটটা কি জিনিস এবার একটু বলি। ভেঙে দেওয়া মানে হলো আপনার যখন আপনি মনে করেন আপনি অ্যাকাউন্টসে কাজ করেন, করার পরে আজকে ওয়াসার বিল দিবেন, বিদ্যুৎ বিল দিবেন, ইউটিলিটি বিল দিবেন, বিভিন্ন এক্সপেন্স নিয়ে, আপনি কি চেক একটা একটা করে কাটবেন? একটা চেকে দিবেন না, কিন্তু আপনি যখন পোস্টিং দিবেন তখন তো আপনাকে আলাদা আলাদা করে দিতে হবে। এই স্প্লিটের কাজই হলো ভেঙে দেওয়া। আমি মনে হয় বোঝাতে পারছি বিষয়টা। হয় না এরকম? এরকমই তো হয়, কেউ তো আর আলাদা আলাদা একটা একটা করে চেক নিয়ে যাবে। তাই তো হয়। হ্যাঁ, সেটা তো আমি দেখাচ্ছি এখন, সেইটাই তো দেখাচ্ছে। আপনি যখন এইভাবে এখন আপনার কোশ্চিন হতে পারে যে ভাই আমি কি করে বুঝবো যে এইটা তিনটা, ওই যে আপনার যখন এক্সেল শিটে তাকে পাঠাবেন না, ওই আপনাকে রিমার্কসে লিখে দিবে, এটা কোনোভাবেই আপনার জানা সম্ভব না। না, এইটার কোনো তরিকা নাই, এইটার কোনো আপনি আপনার আপনি আপনি নিজেই একটা যুক্তি বলেন তো যে এইভাবে আমি জানতে পারি, বড় ভাই সম্ভব? এইটা একমাত্র ক্লায়েন্ট আর ওইখানকার যারা কাজ করে তারা বাদে কি আমি পারবো কখন? যদি আমি ওদের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি, এই পোস্টিংগুলো যদি আমি দিয়ে থাকি, তাহলে কিন্তু আমি সব জানবো না। তো আমি স্প্লিটের এইটা একটু দেখাই আপনাকে। এইটাই করা, এইটা হ্যাঁ, এখন এমন হবে, আমি একটু বলি আপনাকে, 100টা যদি ট্রানজ্যাকশন থাকে তার ভিতরে 10-20টা আপনি হলো ঝামেলাই পড়বেন, বাকিটা নিয়ে কিন্তু আপনি ঝামেলাই পড়বেন, বোঝা যাবে। কিন্তু হয়তো 10টা অথবা 15টা নিয়ে ওই 15টা আপনি পাঠাই দিবেন, সব তো আর আমরা কি দেখে বুঝতেছি না যে এইটা, হ্যাঁ ও বললেও তো আমরা মানতে পারবো না। আমি জিরোতে কাজ করতে যেয়ে আমি এই ঝামেলাটাই পড়ছিলাম। ওরা কি করছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওরা প্রফিট লসে শো করেছে, মানে ওর যে সিস্টেমে ওদের, মানে ওদের আবার ওই ইয়ে কি বলো এটাকে, রিয়েল এস্টেটে ওরা যে সফটওয়্যার ইউজ করে সেখানে ওইটা দেয়। এখন আমার বস ক্লায়েন্ট আমাকে শুধু বলে যে তুমি এটা এক্সপেন্স হিসাবে দেখাও। তো আমি ওকে বোঝানোর ট্রাই করলাম যে অ্যাজ পার অ্যাকাউন্টিং রুলস তো আমি এটা দেখাতে পারি না, আপনি এইটা দেখালে তো এভাবে হবে না। কারণ আপনি এসি মেরামত করছেন, হয়তো একটা কিছু করছেন, সেটা তো আর 1 বছরের খরচ না, সেটা আপনার লং টাইম, এটা তো স্যার ক্যাপিটাল এক্সপেন্স। 2-4 দিন ধরেও আমার কথা মানেই না, না যেভাবে আছে ওইভাবেই করো। ফাইনালি যে আমি যখন রিপোর্ট করতে যাওয়ার সময় আরেকবার বললাম যে বস আপনি একটু দেখেন, আমার কাছে তো মনে হয় এইটা, পরে ও দেখে বলছে যে না আসলে তো তাই, এটা তো এইখানে যাবে না, এবং এইটা দিলেও ওর হিসাব মিলবে না আমার সাথে, পরে ও অ্যাকসেপ্ট করছে। তা এখন আপনি তো অ্যাকাউন্টিংয়ের রুলসের বাইরে কথা বলতে পারবেন না, আপনাকে তো IFRS যেটাকে বলা হয় এটাকে তো মেনেই আপনাকে কথা বলতে হবে। আপনি একটু ক্যাপিটাল এক্সপেন্সকে আপনি প্রফিট লসে দিয়ে দিবেন, তাহলে তো আপনি ক্লায়েন্টের, তারা কম জানে বলেই তো আপনার কাছে আসছে, কিন্তু ও যতই বলুক আপনি তো আপনার জায়গায় ঠিক থাকতে হবে, তাই না? আচ্ছা, স্প্লিটটা নিয়ে কি বলছিলাম ছোট ভাই, বলো তো। এই যে আমার $91 ছিল না এটা, কত ডলারের ওইটা ইয়ে করছে এখানে, একটু ব্যাকে যায় না, এইটাই মনে হয় করছিলাম, এই যে এটি, হ্যাঁ এইটাই ঠিক আছে। এটাকে সিলেক্ট করে
এইটা টিএনটি, ওই যে ইয়ের খরচ যেটা কোথায় এটাকে এইখানে করার পর স্প্লিটে যাব না, যেহেতু এটা আমাকে ভাগ করতে হবে। এই দেখেন আসছে বিভিন্ন জায়গায়, হয়তো আমি প্রথমটা দিতে পারি, আমার ইয়ে কম, আমি জাস্ট বিভিন্ন মনে করলাম এইটাই এক খরচ, এইটা আর একটা খরচ, হ্যাঁ খেয়াল করেন, এইটা একটা খরচ করে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। এমন 91টাকে আমি ধরলাম 20, পরেরটা হ্যাঁ বেশি ধরেন, পাশাপাশি অ্যাড লাইন করতে পারেন, 10টাও হতে পারে, তাই না? এইটা আর একটা এক্সপেন্সে দিলাম, এটা বাকিটা দেই, কত হতে পারে? 51-55 তো না? হ্যাঁ, এটা ভ্যাটের বিষয়টা অবশ্যই আপনাকে একটা দিতেই হবে, তা না হলে পরে অনেক সময় চেপ নিবে না, নিবে না ও, আপনি তো ভুক্তভোগী, তাই না? এই হলো, এটা স্প্লিট করে দিই আপনার। হ্যাঁ হ্যাঁ, শেষ। হ্যাঁ হ্যাঁ, শিওর। একই ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ওরা বলে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। হ্যাঁ, অনেকেই ট্যাক্স বলে, অনেকে ভ্যাট বলে, একটা একই নিয়ম। তো আরেকটা জিনিস আছে, দেখেন আমি এই দুইটা, এখন কোশ্চিনটা হলো, এইবার একটা জিনিস খেয়াল করেন আপনি, এই ট্রানজেকশনগুলো কিন্তু কুইকবুকে আগে দেওয়া নাই, এখন আমরা দিচ্ছি মাসের শেষে এসে, তাই দিচ্ছি না, এন্ট্রি দিচ্ছি। এখন কোশ্চিন হলো, যদি যদি আগে থাকতো, এই কোশ্চিন তো করা উচিত ছিল আপনাদের, তারপরে কোশ্চিন করবে, সাথে সাথে ইনপুট দিতেই পারে না, আমি রিকনসাইল করবো, এরকম দুইটাই হয়। ও কি বলছে বুঝছেন তো? আমরা যেটা করতেছি সেটা হলো মাসের শেষে এসে পোস্টিং দিচ্ছি। এমন হতে পারে যে ওর অ্যাকাউন্টেন্ট সাহেব 2-3টা অলরেডি পোস্টিং দিয়ে রাখছে, তখন কি হবে? তো আমরা একটু দেখি তখন কি হয়। হ্যাঁ, মিলতেছে না, ওই কারণে তো আসছে। হ্যাঁ, এই বিষয়ে আপনি বলি, ম্যাক্সিমাম সময় ওরা পোস্টিং দেয় না, ওরা তো কাউকে, স্মল বিজনেস তো কোনো কাউকে রাখে না, অনেক সময় দেখা যায় 5-10টা পোস্টিং দেয় না। হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি কিভাবে হয়। আমি মনে করি এই যে 3-1-2023 না, এটা কি মাস ঠিক আছে তো? আমরা ডেট কি এলোমেলো হয়ে গেছে না? আচ্ছা নেই সমস্যা, আমরা তো বুঝবো না। এটারও তরিকা আছে। এটার তরিকাটা হলো, আমরা সেটিংয়ে একটা ডেটস ফিক্সড করছিলাম না, ওই ডেটস ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন বুঝছেন নাকি? ওই তো ধরতে পারছে, দেখাবো। এই যে এখানে এই যে সেটিংয়ে যে এই যে আপনার হলো এই যে এইখানে যান না, আপনি দেখাচ্ছি এটা, এই যে অ্যাডভান্সে এই কি আছে এখানে, আর আমাদের দরকার ছিল কি মান। আমি যদি এটাকে এই যে এই ঠিক করে দিই, তাহলে আর আমাদের ওই ঝামেলাটা, এই যে এইটা, তাই না, এটা ঠিক হয়ে যাবে, বুঝছেন কি না? যাই হোক, এটা নিয়ে এখন অনেক সময় পাবো আমরা কথা বলার। এবার আমরা কি জিনিস চিন্তা করছিলাম, যদি আগে থেকে পোস্টিং দেয়, হ্যাঁ, একটু সময় লাগতে পারে, বেশি সমস্যা আছে। আচ্ছা এইবার আসেন, এই দেখেন ঠিক হয়ে গেছে, ক্লিয়ার? আপনি বুঝতে পারছেন? সেটিংয়ের ওইখানে কোন ডেট ফরম্যাট আমি দেখাবো, সেটা করলে পরে এইটা ঠিক হয়ে যাবে। যেহেতু আগে আমার ঠিক ছিল না বলে ওরা ডেটটা উল্টাপাল্টা দেখাচ্ছে। এবার আসেন, আমি এখন মনে করি এই যে জেলের জানুয়ারি 3 তারিখে অলরেডি ওনার অ্যাকাউন্টেন্ট সাহেব অথবা উনি পোস্টিং দিছে,
এবার আমি যাই একটা পোস্টিং দিয়ে আসি, আমি এখানে যদি পোস্টিংয়ে যাই, এটা আপনার কয় তারিখ, জানুয়ারি 1 না? জেল ফিটা হলো আমাদের দেশে যেমন বিকাশ আছে না, ওদের দেশে জেল নামে একটা এই পেমেন্ট গেটওয়ে আছে, একই জিনিস। হুম, মোবাইল ব্যাংক, এটা তো আমি জানি বলে তাই, আপনি না জানলে আপনি এটা গুগলে সার্চ দিলে দেখবেন ওই ডিটেল চলে আসবে। তো আমরা মোবাইল, তাহলে আমরা এটা ফি হিসাবে লিখতে পারি বা চার্জ হিসাবে ক্যাটাগরি করতে পারি, তাই না? তো আমরা যদি এখানে যাই, আমরা একটা ব্যাংক চার্জ বা জেল চার্জ যেটাই আপনি বলতে পারেন, যান, এক্সপেন্সেই তো যাবে না, নাম দরকার নেই, এই যে ব্যাংক অটো চলে আসছে, হ্যাঁ এই যে ভাই আমার কিন্তু এই যে আপনার অটো ব্যাংক চলে আসছে, ডেটটা কবে ওটা? 3 তারিখ, 2023-এর জানুয়ারির 3 তারিখ না? ঠিক আছে না? ডেট কিন্তু ঠিক থাকতে হবে। এইখানে পেমেন্ট মেথড আপনি দিতে পারেন, যেহেতু ব্যাংকে আসছে আসবে, এইখানে আমি কি লিখবো আছে নাই, আমি তাহলে কি লিখি, ব্যাংক চার্জ লিখি না? ব্যাংক চার্জ তো না, আপনি জেল চার্জ লিখতে পারি আমি। ও এই যে একটা করে নিই, চার্ট অফ অ্যাকাউন্ট করে, প্রচুর কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে, হ্যাঁ। জেল চার্জ, হ্যাঁ কত ছিল, 4 না, $4 না? জি ভাইয়া, ও এখানে আসে নাই, কেউ আসলো না কেন, সেভ নেয়নি নাকি, কী ব্যাপার, এটা নিয়ে নিল না কেন? এই নামে আছে কিন্তু শো করতেছে না কেন? এই যে এখানে কোনো ঝামেলা হয়েছে বুঝছেন, এখন রিলোড দিতে হবে। আচ্ছা আমি অন্য একটা হেডে দিয়ে আপনাদেরকে বোঝাই দিই, হ্যাঁ পরে আসবে। তো এটা আমি $4, হ্যাঁ ঠিক আছে। এবার আমি এইখানে যাই, এক্সপেন্স আপনি তো, উনি পোস্টিং দিলে তো এক্সপেন্সে যেই দিবে উনি তো, তাই না? না ওই সফটওয়্যার কাজ করতেছে না ঠিকঠাক, করতেছে না। আর এখানে হুম, হ্যাঁ এই যে এগুলা এইখানে আমার মনে হয় রেজিস্টার দিলে আমার এটা, যেহেতু ওইখানে আসছে না তো কোনো সমস্যা হচ্ছে, এইখানে থাকবে হলো ম্যাচ, এই যে অ্যাকশন আছে না, অ্যাডের পাশে ম্যাচ কথাটা থাকবে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? আমার হয়তো এখানে শো করতেছে না, ওই মিলে গেলে ম্যাচ কথাটা থাকবে, জাস্ট ম্যাচ ক্লিক করলে অটো ক্যাটাগরি, সেম ডেট ফিগার মিল থাকলে পরে ম্যাচ থাকলে অটো মিলে যাবে। ক্লিয়ার বিষয়টা? হুম, তাহলে এইবার আমি একটা কাজ করি, আমাদের না ম্যাচ থাকলে আপনি ম্যাচ ওকে করতে হবে, ম্যাচ করতে হবে, তা না হলে তো আমার এখানে শো করতেছে না হয়তো কোনো সিস্টেমের কারণে, এই পাশে ম্যাচ করলে ওটা অটো ক্যাটাগরি হয়ে যাবে। আমি ওই পোস্টিং দিলাম না, এই যে এখন একটু আগে একটা পোস্টিং দিলাম না, পোস্টিং দিলে পরে এটা ম্যাচ থাকবে, আগে যদি পোস্টিং দেওয়া থাকে সেটা এটা ম্যাচ হিসাবে দেখাবে, অ্যান্ড রেজিস্টার দিতে হবে, তাছাড়া ওই নিচ্ছে না। হুম, 100% হবে, সময় লাগবে, তাই না হলে 100% হবে। আমি করতেছি, এইখানে ম্যাচ অপশনটা থাকবে, হ্যাঁ এইখানে ম্যাচ অপশনটা। আচ্ছা আমি আর একটা করি দেখি তো, করা যায় এখানে, আর একটা ইনপুট দিলে পরে এমন ওইটা যদি না হয়,
এই যে গোড্যাডি এইটা করি না, গোড্যাডির এইটা দেখি তো একটা কত হলো গোড্যাডি অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টে কত $8। না ওইটা নিয়ে ওটা তো চেঞ্জ হয়ে যাবে অটো, হ্যাঁ অটো চেঞ্জ হয়ে যাবে। ম্যাচটা দেখানোর দরকার, কারণ ম্যাচটা ওরা শো করে এটা অটো। দেখি আরেকটা দিই। অ্যাডভার্টাইজমেন্ট আছে। আচ্ছা এখন জেল চার আসছে দেখছি দেখছি। আচ্ছা তাহলে পারে আমি ইয়ে করি এখন ওইটা দিই না, আর একবার বারবার দিলে আবার ইয়ে হবে, চলে যাবে তো, ওটা ছেপ নিচ্ছে না। দেখি তো এখানে এই যে পোস্টিং দিছি না, এই যে আছে এখানে দেখছেন, কিন্তু সিস্টেম ওটা শো করতেছে না আমাদের যেটা হওয়ার কথা ছিল। আচ্ছা এটা মেজর কিছু না, আমি নেক্সট ক্লাসেও দেখাতে পারবো, এখন এটা সময় লাগবে। এই যে আমি দেখতেছি, এই যে এখানে এই যে এতক্ষণ যা করলাম, হ্যাঁ এতক্ষণ এটাই করলাম না, এই যে আপনি এটা দেখতে পারবেন, এটাই চার্ট অফ অ্যাকাউন্টে যেতে হবে। হ্যাঁ এই যে আপনার হলো যেমন ব্যাকে যান, ব্যাকে যেয়ে আমরা তো এই ব্যাংক রিকনসিলিয়েশনে ছিলাম না, এইখানে ছিলাম না, আপনি এই চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাবেন, চার্ট অফ অ্যাকাউন্টে গেলে ওইটা দেখতে পারবেন আপনি, ঠিক আছে। আচ্ছা যাই হোক আমি আর সময় নিতে পারতেছি না, আমি এখন একবারে করব, সরি। এটা হ্যাঁ এইটা ভ্যাটের ইয়েটা থাকবে, এটা সার্ভিস আছে, জাস্ট ভ্যাটটা দিয়ে দিই ডিপোজিট হিসাবে। হ্যাঁ ভ্যাট এটা কিছু হলো দিতে হবে, তার মানে নিতে চায় না। কিসে মানে কতদিন আমরা ইয়ে করতে পারবো না, রুল ক্রিয়েট করতে বলছে। আজ বলতেছি একটু সব ভ্যাটের ইয়েটা দিতে বলতেছে। একবারে না, ওইভাবে তো ভ্যাট ইয়ে দিতে পারবো না। যেমন এই যে এইটা না, এই দেখেন এইটা যদি আপনি একটা দেন, এই যে একটা দেওয়ার পরে একই ট্রানজ্যাকশন তো, এইটা যদি আপনি একটা দেন, এই দেখ সবুজ হয়ে আসছে না, এবার এইটাকে আপনি একবারে সিলেক্ট করতে পারবেন। ওই জন্য নিচ্ছে না, এই যে যেমন এই যে এই দুইটাকে আপনি আলাদা নিতে পারবেন। কি হলো এই দুইটা ভ্যাটের মানে
ভ্যাটই ঝামেলা বানিয়ে দিচ্ছে। এই যে এইটা নেবে দেখছেন। রুলস দিলে পারে আপনার ডিটেলস একবারে নিবে, হ্যাঁ, কিন্তু এখন রুল ক্রিয়েট জেনারেলি ঝামেলা হয়। অনেকে আবার করে, কারণ ওই আপনি যদি একটা একটা করে করেন, হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এইগুলাকে এইগুলাকে যে আবার আর একটা দেখেন, আমি একসাথে সিলেক্ট করে এডিটে যাই, একটা হেডে দিব, তো যে কোনো একটা হেডে নিয়ে এটা কিন্তু আমি আন্দাজে দিচ্ছি, আপনি আবার নিজের মতো করে দিয়েন, মানে চেক টেক করে দিয়েন। বুঝলেন তো, সব সিলেক্ট করে এডিটে যে একবারে করা যায় একসাথে। আমি জাস্ট কাজটা দ্রুত করার জন্য, বাকিটা আপনারা কিন্তু, আমি কি মানে মোটামুটি কিছু বোঝা গেছে, জাস্ট একটা অপশন আসলো না, ম্যাচ কথাটা, ওইটা হলো এই, ওইটা নেক্সট ক্লাসে আমি একটু দেখাই দেবো। আরেকটু কাজ আছে বড় ভাই, এগুলো ফাইনাল হয়নি। আচ্ছা, এইখানে আমি তো মোটামুটি সব কিছু দিলাম, আমার একটা কাজ আছে বাকি আছে না, ইয়েটা ওপেনিং জার্নাল এন্ট্রিটা, ওই জার্নাল এন্ট্রিটা দিতে হবে। আরও একটু কাজ আছে, একটু বলে এখানে কি রেখে দিব, পরের ক্লাসে দেখাবো। হ্যাঁ থাক, আমরা নেক্সটে। হ্যাঁ ভাইয়া, ভাই ওই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে বিভিন্ন পেমেন্টগুলো থাকলে পরে তো আপনাকে বলে নিলাম না যে ক্লায়েন্টের কাছে জেনে যদি ভেন্ডর পেমেন্ট, তাহলে পরে আপনার ওই নিয়মে চলে যাবে। আমি তো সব এক্সপেন্সে দেখাইছি, কারণ আপনি এমন হতে পারে বিল পেমেন্ট করছেন, বিল পেমেন্ট হতে পারে না, তাহলে বিল পেমেন্টের নিয়মে যাবে, ওইভাবে চলে যাবে। কিন্তু সমস্যাটা হলো আমি সময়ের কারণে আমি ডিটেলস একটা একটা করে দেখাতে পারলাম। আমরা এই রাখছি কোন পর্যন্ত, যার জার্নাল এন্ট্রিটা দেই না, এইটুকু আপনারা করতে পারবেন না যতটুকু দেখালাম। মানে আপনার ভাই, আপনার যদি বিল, মানে একটা পণ্য কিনছেন, কেনার পরে এখন পেমেন্ট করছেন, এইটাই বোঝাচ্ছে না, সেইটাও তো আপনার পে বিলে যেয়ে আপনি করতে পারবেন, পারবেন না? আপনি এইখান থেকেও করতে পারেন, এইখানে ইনপুট দিয়ে, যে আমি একটা একটা করে এক্সপেন্স ইনপুট দিলাম না, এইখানেও দিতে পারবেন। যদি মনে করেন এইখানে না দিয়ে আমি ওইখানে করে আসবো, ওইখানে ইনপুট দিয়ে এইখানে আসলে ম্যাচ কথাটা থাকবে। আপনি ম্যাচটা বুঝতে পারছেন? আপনি যদি কুইক বুকে মনে করেন একটা বিলের পেমেন্ট হয়েছে এই $10, ব্যাংকে আছে, কারণ আপনি দুইভাবে করতে পারেন, ওইখানে যেও ক্যাটাগরি করতে পারেন, পাশাপাশি আপনার ওই বিলে যেয়ে পে বিলে যেও আপনি করতে পারেন, তখন এটা ম্যাচ দেখাবে। ওপেনিং ব্যালেন্সে জার্নাল এন্ট্রি কী হয়, আপনার হলো ব্যাংক ডেবিট প্রথমত, আর এটা যেহেতু মালিকের টাকা, তাহলে ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে, ওনার্স ইকুইটি ক্রেডিট হয়ে যাবে, কারণ আলটিমেটলি কী হয়, সব কিছু মিলাই তো মালিকেরই যায়।